ইন্টারপোলেশন আসবে। তখন আমাদের যেহেতু নিউটন মেথড অ্যাডাপশন মেথডটা পড়া হচ্ছে, এখান থেকে আমরা নিউটন ব্যাকওয়ার্ড মেথড এবং ফরওয়ার্ড মেথডটা আমরা পড়তে পারবো এখানে। তার আগে আমাদের নিউটন অ্যাডাপশন মেথডটা আমাদের আগে পড়ানো দরকার। ওটা দেখার জন্য আমি কালকে রাকিব যখন ফোন দিয়েছি একটা লেকচার রেডি করছি, সহজে যাতে সবাই বুঝতে পারে, এই জন্য তৈরি করছিলাম। নিউটন অ্যাডাপশন মেথড, নিউটন অ্যাডাপশন মেথডের সাহায্যে আমরা কি বললাম, এটা তো প্রাথমিক একটা ধারণা নিলাম যে হচ্ছে আমরা কোনো ফাংশনের কি নির্ণয় করব, রুট নির্ণয় করতে পারবো, তাই না? এবং কিভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা লাইন আমরা পড়বো, এটার সাহায্যে আমরা দেখতেছি যে এটার সাহায্যে আমরা এটা আর একটা নাম আছে, নিউটন মেথডও আসতে পারে। কোশ্চেনে কি আসতে পারে, নিউটন মেথড আসতে পারে অথবা নিউটন অ্যাডাপশন মেথডও আসতে পারে। নিউটন মেথড অথবা নিউটন অ্যাডাপশন মেথড দুইটা কিন্তু সেম জিনিস। তো নিউটন অ্যাডাপশন মেথড বা নিউটন মেথড যেটাই আসুক না কেন, আমরা এটাই অ্যান্সার করব। এটা কি কাজে ব্যবহার করা হচ্ছে, এটা আমাদের দেখো রুট ফাইন্ডিং কাজে। নন লিনিয়ার যে ইকুয়েশন গুলো আছে, নন লিনিয়ার যে ইকুয়েশন গুলো আছে সেগুলো রুট ফাইন্ডিং এর কাজে আমরা এটা ব্যবহার করে থাকি। তো এটা কেন ব্যবহার করব, এটার হচ্ছে তোমার এই অ্যালগোরিদমটার সাহায্যে আমরা খুব দ্রুত সিম্পলি, মানে এটা খুবই সিম্পল এবং এটা খুবই স্পিড, মানে স্পিডটা একটু বেশি, মানে দ্রুত আমরা সলভ করতে পারবো। যেগুলো আমরা অন্য টুলস দিয়ে বা অন্য অ্যালগোরিদম দিয়ে যদি সলভ করতে আমার 2 মিনিট লাগে, ধরে নাও যে এখানে তার 1 মিনিট লাগবে বা তার চেয়ে কম সময় লাগবে। বুঝা গেছে রাকিব? মানে এই টুলসটার সাহায্যে বা এই অ্যালগরিদমটার সাহায্যে আমরা নন লিনিয়ার যে ফাংশন গুলো আছে বা ইকুয়েশন গুলো আছে সেগুলো রুট নির্ণয় করবো। রুট এখন নন লিনিয়ার ইকুয়েশন গুলো আমরা জানি কিনা বা লিনিয়ার ইকুয়েশন গুলো আমরা জানি কিনা, বা কোন একটা ফাংশন কি কিভাবে রিপ্রেজেন্ট করে এগুলো জানি কিনা, না এগুলো ভুলে গেছি আমরা, গেছি কি? কথা বলো, হারাই যাচ্ছে। জি স্যার, মনে আছে ইনপুট আউটপুটে যদি একই রেজাল্ট বের হয় তাহলে লিনিয়ার আর হচ্ছে এর আগে আমরা দেখি যে ফাংশন, ফাংশন কি, তাই না? জি যেহেতু নন স্যার। লিনিয়ার ইকুয়েশন বলতেছে, আমরা ফাংশন কি রিপ্রেজেন্ট কি এভাবে করি না, কোন একটা ফাংশন কি y ইকুয়াল টু fx এইভাবে রিপ্রেজেন্ট করি, জি স্যার। করি কিনা? জি স্যার। এখানে fx বলতে যে কোন একটা ইকুয়েশন হতে পারে, কোন একটা এরকম হতে পারে, ধরো যে এক্স স্কয়ার বা মাইনাস প্লাস 2 বা সামথিং, এখানে বা 2x, এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 1 এরকম হতে পারে। এটা একটা ডেরিভেটিভ, তাই না? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, কারণ এখানে কি পাওয়ার 2 আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিনা? জি স্যার, সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার। পাওয়ার যত থাকবে একটা চলকের উপরে পাওয়ার যেটা থাকবে সেটাকেই আমরা ওই ডেরিভেটিভ বলবো। যদি পাওয়ার 1 থাকে তখন আমরা তাকে বলবো ফার্স্ট ডেরিভেটিভ, যদি পাওয়ার 2 থাকে তখন আমরা বলবো সেকেন্ড ডেরিভেটিভ। এভাবে যদি n তম থাকে তাহলে আমরা বলবো n তম ডেরিভেটিভ, তাই না? এইভাবে আমরা শিখে আসছি। আমাদের মেইন টার্গেট এটা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যে একটা ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটার কিভাবে রুট নির্ণয় করব এবং কত কম সময়ে, সিম্পলিসিটি কত সময়, কম সময়ে। আমরা তো সাধারণত রান টাইমটা ক্যালকুলেশন করি, তাই না? মেইনলি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি রান টাইমটাকে তো ক্যালকুলেশন করি, যে কোনো একটা জিনিস সলভ করতেছি কত কম সময়ে এটা সলভ করা যায়, এটাই তো চেষ্টা করি, তাই না? এর জন্য তো বিভিন্ন ধরনের অ্যালগরিদম বা টুলস ব্যবহার করা হয়, তাই কিনা বলো তো? জি। আমরা ফোন জি ব্যবহার করি, স্যার। আইফোন ব্যবহার করতেছি বা স্মার্টফোন গুলো ব্যবহার করতেছি, আমরা ল্যাপটপ ব্যবহার করি। আমরা কেন প্রসেসরকে বেশি কনসিডার করি? কেন কোরাই 3, কোরাই 5, কোরাই 7 এগুলো কনসিডার করি কেন বলো তো? যে আমাদের স্পিডটা হবে বেশি, তাই অবশ্যই না? এগুলোতে অ্যাডভান্স কিছু সুবিধা আছে হ্যাঁ, তার জন্য। সুবিধা বলতে আমাদের মেইনলি মেইন ফ্যাক্টরটা তোমার স্পিডের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা হয়। কারণ তোমার একটা কোরাই 3 যেভাবে কাজ করবে কোরাই 5 কিন্তু তার চেয়ে বেশি কাজ করবে, করবে কিনা? জি স্যার। ঠিক এখানে বিভিন্ন ধরনের প্রবলেম গুলো যখন আমরা সলভ করব সেখানেও আমরা দেখব যে কোন অ্যালগোরিদমটা কত ইজিলি, কত কম সময়ে, কত কম খরচে এটা বা কম কস্টে এটা আমাকে সলভ করে দিচ্ছে বা সমাধান করে দিচ্ছে। আমরা ওটাকেই আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকবো।
তো তার আগে আমাদের জানা দরকার যে বিভিন্ন টুলস বা বিভিন্ন অ্যালগরিদম গুলো এত আগে জানা দরকার, তাই না? আমাদের তো বেসিক ধারণাগুলো না থাকলে আমরা বলতে পারবো না যে কে ভালো। যেমন পরীক্ষার হয়, পরীক্ষা তোমাদের স্টুডেন্ট কত, মনে করো ধরো এখন 39-40 জন এখানে জয়েন করছে, 40 জনের মধ্যে তো আমি পরীক্ষা না নিয়ে ইভ্যালুয়েট করে বলতে পারবো না যে কোন স্টুডেন্টটা আসলেই এই সাবজেক্টে ভালো। বলতে পারবো? আদারওয়াইজ না বলতে পারবো না। তো এর জন্য আমাকে কি করতে হবে, আগে প্রতিটা মেথড বা প্রতিটা অ্যালগরিদম সম্পর্কে আগে জানতে হবে, তাই তো? জি স্যার। গুলো সলভ করার জন্য আমাদের অবশ্যই এই ইকুয়েশন গুলো বা এই অ্যালগরিদম গুলো সম্পর্কে আগে জানা দরকার। তো নিউটন র্যাপসন মেথড কে আমরা আরেকটা নাম দিতে পারলাম কি, নিউটন, শুধু নিউটন মেথড হিসেবে আসতে পারে অথবা নিউটন র্যাপসন মেথড হিসেবে আসতে পারে। এটার সুবিধা কি পাচ্ছি আমি, এটা খুব সিম্পলি এটা ব্যবহার করতে পারতেছি, আর এটার স্পিড বেশি। এবার আমরা সে এর আরো কিছু কমন ফিচার বা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে বা কমন কি বলতে পারি এটা, গুণ আছে, যেটাই বলি না কেন, বা এই মেথডটা ফুলফিল করার জন্য তোমাকে হচ্ছে ইকুয়েশনের মধ্যে কি কি থাকতে হবে সেটা এখানে বলা আছে। এখানে প্রথমটা বলা আছে যে টাইপ, এটা হচ্ছে ওপেন টাইপ ব্র্যাকেট মেথড। ওপেন টাইপ ব্র্যাকেট মেথডটা কি এখন এটা আমাদের জানা যাবে, তাই না? ওপেন টাইপ ব্র্যাকেট মেথড, ওপেন টাইপ ব্র্যাকেট মেথডটা হচ্ছে, দেখো আমাদের এই এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে না, ইকুয়েশনটা দেখা যাচ্ছে? জি স্যার। ইকুয়েশনটা দেখা যাচ্ছে না? স্যার কোনটা x জি স্যার, স্কয়ার? x স্কয়ার প্লাস 2x মাইনাস 1। হ্যাঁ, ওইটা এখানে চলক কয়টা আছে বলো তো? একটা চলক আছে। চলো চলক আমার একটা, তাই না? তো এখানে চলকের একটা ইনিশিয়াল একটা ভ্যালু নেওয়াটাই হচ্ছে তোমার ওপেন ব্র্যাকেট মেথড। মানে তোমার একটা গেস সংখ্যা, মানে কোনো কিছু একটা অ্যাজাম্পশন হিসেবে ধরে নেওয়াটাই হচ্ছে তোমার ওপেন ব্র্যাকেট মেথড। বুঝতে পারছো? মানে অ্যাজাম্পশন জি হিসেবে স্যার। কোনো একটা, তুমি কোনো কিছু একটাকে সলভ করতেছো, কোনো একটা ডেরিভেটিভ বা কোনো একটা ইকুয়েশনকে, কিন্তু সলভ করার আগে যে তুমি একটা লেট বা অ্যাজাম্পশন হিসেবে যেটা ধরে নাও, সেটা যদি সেটাকে আমরা গেস, এই ভাষায় আমরা বলবো, বা এই অ্যালগরিদমের ভাষায় আমরা বলবো গেস। বা গেস মানে ধরে নাও, গেস বলে না যে গেস ধরে নাও, অ্যাজাম্পশন, লেট, এরকম কারণ আমরা ধরে নেই না। জি স্যার। কোন একটা ম্যাথ সলভ করার সময় আমরা ধরি না যে লেট বা ধরি, মনে করি, এইভাবে আমরা মনে করি না। তো এই ওপেন ব্র্যাকেট মেথডটাই হচ্ছে, ওপেন ব্র্যাকেট মেথডটা হচ্ছে তোমার কোনো কিছুকে আগে সমাধান করার আগেই পূর্বেই ধরে নেওয়া, সেটা হচ্ছে ওপেন ব্র্যাকেট মেথড। তো নিউটন র্যাপসন মেথডটা হচ্ছে ওপেন ব্র্যাকেট মেথড, মানে আগে তোমাকে ধরে নিতে হবে, আদারওয়াইজ তুমি এটাকে সলভ করতে পারবে না। বুঝা গেছে না নাই যে? স্টুডেন্ট গুলোকে কি তো আমি দেখতে পাচ্ছি না। রাকিব, জি স্যার বুঝতে পারছি। তোমরা তো দুজন আমাদেরকে আগে হচ্ছে মানে প্রাথমিকভাবে আমি ধরে যদি নেওয়া লাগবে। কোনো একটা ডেরিভেটিভ সলভ করতে চাই, সেই সলভ করার আগে কোনো কিছুকে ধরে না নেই, গেস করে না নেই, তাহলে আমি নিউটন র্যাপসন মেথডের সাহায্যে ওই ইকুয়েশনটাকে সলভ করতে পারবো না। এজন্য এই মেথডটাকে আমি নাম দিচ্ছি ওপেন ব্র্যাকেট মেথড। ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে না, একজন বলছে স্ক্রিন কি আসলে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার এখন স্যার। সবাই রিনেম, স্যার আমি যাচ্ছে বলছিলাম স্যার। তখন দেখতে আচ্ছা পাচ্ছি আচ্ছা, না। এখন দেখতে পাচ্ছি। এখন তো দেখা যাচ্ছে না? জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আসি, যেহেতু এটা ওপেন ব্র্যাকেট মেথড, এখন ওপেন ব্র্যাকেট মেথড বলতে আমরা বুঝলাম আগে ধরে নিতে হবে, অ্যাজাম্পশন হিসেবে ধরে নিতে হবে। সেই অ্যাজাম্পশনটা কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কয়টা? নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে এই ওপেন ব্র্যাকেট মেথডে গেস নাম্বারটা হবে 1, মানে তুমি সর্বোচ্চ একটা ধরে নিতে পারবা। বুঝা গেছে? বুঝো নাই? জি স্যার। জি স্যার বুঝছি। রাকিব, জি স্যার বুঝতে পারছি। ফার্স্ট আমরা জানলাম ওপেন ব্র্যাকেট মেথডটা কি। ওপেন ব্র্যাকেট মেথড হচ্ছে কোনো একটা ডেরিভেটিভ বা কোনো একটা ফাংশন সলভ করার জন্য ফার্স্ট বা ইনিশিয়ালি ধরে নেওয়া, ধরে নেওয়াটা হচ্ছে ওপেন ব্র্যাকেট মেথড। ঠিক আছে? তাহলে নিউটন র্যাপসন মেথডটা ওপেন ব্র্যাকেট মেথডের মধ্যে পড়ে যাচ্ছে। এবার আমরা সেই 2 নম্বরে এই ফিচারের 2 নম্বরে পড়তেছে আমাদের এই ওপেন ব্র্যাকেট মেথডে গেস করা বা অ্যাজাম্পশন করা বা লেট বা ধরে নেওয়া, যেটাই মনে না করি না কেন, সেই অ্যাজাম্পশন নাম্বারটা কতটুকু হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কয়টা হবে? একটা হবে। একটা, বেশি হবে না। মানে তোমাদের কোশ্চেনে সর্বোচ্চ আমি একটা অ্যাজাম্পশন দিয়ে দেবো, একটা গেজের ভ্যালু দিয়ে দেবো। ঠিক আছে? জি স্যার। একটা গেজের ভ্যালু দেওয়া থাকবে।
এবার আমরা আসি কোয়াড এর কনভার্জেন্স। এর আগে আমরা আসি কনভার্জেন্স জিনিসটা কি, এটা কি মনে আছে তোমাদের? পড়াইছিলাম সিগন্যাল সিস্টেমে। কনভার্জেন্স জিনিসটা এখানে দেখো, তোমাদের এখন কনভার্জেন্স একটা থিওরাম ছিল স্টুডেন্ট নাম্বার, তোমাদের স্টুডেন্ট নাম্বার 66 জন। পার্টিসিপেট করছে কয়জন? 49 জন। 49 জন। এই 49 জন স্টুডেন্ট হচ্ছে এই আমাদের আজকের যে অনলাইন ক্লাস হচ্ছে সেই অনলাইন ক্লাসের কনভার্জেন্স হচ্ছে এই 49 জন বা 50 জন। আর যে 16 জন স্টুডেন্ট নাই তারা হচ্ছে কি কনভার্জেন্সের বাইরে। বুঝে গেছে? জি স্যার। মানে আমার এরিয়ার মধ্যে থাকলেই সেটাই কনভার্জেন্স বলা হবে। তাহলে এই নিউটন র্যাপসন মেথডের মধ্যে যখন থাকবে সেখানে আমরা মেইনলি এখানে কিন্তু এটার সাহায্যে রুট নির্ণয় করবো এবং এটার সাহায্যে ইরর গুলো ক্যালকুলেশন করবো। এটা কিন্তু টার্গেট আমাদের, শুধু রুট না। কিন্তু নিউমেরিক্যাল মেথড পদ্ধতিতে আমাদের ফার্স্ট টার্গেটই হচ্ছে কিন্তু ইরর নির্ণয় করা। বুঝে গেছে? বুঝতে পারতেছো কিনা? স্যার নিউটন যেটা মেথডটা আমরা পড়তেছি এটা কি তার মানে হচ্ছে নিউমেরিক্যাল মেথডের একটা প্রকারভেদ? প্রকারভেদ না, আমরা হচ্ছে নিউমেরিক্যাল যে ক্যালকুলেশন গুলো করবো সেই ক্যালকুলেশন করার জন্য একটা মেথড বা একটা অ্যালগরিদম। আচ্ছা। সেই অ্যালগরিদমের সাহায্যে আমরা ইরর নির্ণয় করব। ইরর কি জিনিস সেগুলো তো শেখানো হয়েছে। আর যদি না পারো তাহলে আরেকটু বলে দেই। ধরে নিলাম আমার হচ্ছে রিয়েল ভ্যালু হচ্ছে 2, কিন্তু আমার ক্যালকুলেশন করার পর হচ্ছে 2 পয়েন্ট মনে করো 01, তাহলে এখানে ইরর কতটুকু হচ্ছে আমার? 0 1 স্যার। 2.01 আর হচ্ছে রিয়েল ভ্যালু আমার হচ্ছে 2, বিয়োগ করলে আমার আসতেছে 0.01, তাই না? এটা হচ্ছে আমার ইরর। এটা আমার ইরর না? জি স্যার। রিয়েল ভ্যালু জি, স্যার। থেকে আমাদের যে এক্সপেক্টেড যে ভ্যালুটা পাচ্ছি সেই এক্সপেক্টেড ভ্যালুটা বিয়োগ করলে, বা এটা কমও হতে পারে বেশি হতে পারে, সাধারণত কমই হয়, বেশি হয় না। এক্সপেক্টেড ভ্যালুটা সবসময় কমই হয় রিয়েল ভ্যালুর থেকে। ঠিক আছে? জি স্যার। এবার আমরা আসি এই কনভার্জেন্সটা হবে অবশ্যই ফাস্টার, যেটা আমরা প্রথমেই পড়ে নিলাম। স্পিডই হবে, এই পড়ে নিছি আগে। তারপরে অ্যাকুরেসিটা গুড। একবারে যে খুব এই মেথডটা খুবই ভালো তা কিন্তু বলা যাবে না। যেমন আমরা যদি অপারেটিং সিস্টেমের কথা বলি কম্পিউটারের, কেউ উইন্ডোজ 7 ব্যবহার করে, কেউ উইন্ডোজ 8, কেউ উইন্ডোজ 10, তাই না? আবার কেউ এখনো এক্সপি ব্যবহার করে, যার কাছে যেটা বেশি ভালো লাগে, তাই না? কিন্তু সবগুলোকে কি আমরা রেটিং কি সেম রেটিং দিতে পারি? না স্যার। সবগুলোকে সেম রেটিং আমরা দিতে পারি না। যেমন আমি আমার কাছে যদি কেউ রেটিং নেয় তা আমি অবশ্যই প্রিফার করবো উইন্ডোজ 7 কে। উইন্ডোজ 7 এ যদি তোমার ফিচার কম থাকে তারপর কিন্তু ওটা স্পিডি, বাট উইন্ডোজ 10 এ তোমার হচ্ছে ফিচার অনেক বেশি, এটা কিন্তু স্লো, ফাস্টার না। উইন্ডোজ 7 কিন্তু তোমার একটু ফাস্টার কাজ করে। এটা দেখছো কিনা খেয়াল করে, আমি আমার ল্যাপটপ বলো ডেস্কটপ বলো এগুলোতে ইনস্টল দিয়েছি, দেখছি যে উইন্ডোজ 7টা বেশি ফাস্টার। কিন্তু ফিচারের দিক দিয়ে আবার তোমার উইন্ডোজ 10টা বেশি ফাস্টার, তাই না? এখানে অনেকগুলো ফিচার অ্যাড করা আছে, বাট উইন্ডোজ 7 এ কিন্তু সেটা অ্যাড করা নাই। আবার এর একটা আসি, এটা হচ্ছে এর প্রোগ্রামিংটা খুব ইজি, যেটা অন্য মেথডের ক্ষেত্রে ইজি না। প্রোগ্রামিং বলতে আমাদের কোন একটা এই যে ফাংশনের এইটা একটা ফাংশন না, এই ফাংশনের যে রুটটা নির্ণয় করব, তো এটা হজবরল অবস্থা হয়ে গেল। এই যে এই ফাংশনটার যে রুট নির্ণয় করব আমরা, সেই রুটটা তো আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেশন করলাম, কিন্তু এটা তো প্রোগ্রামিং হয় ম্যাটল্যাব নাহলে সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমাকে এটা করতে হবে, হবে কিনা? হবে না? জি স্যার। সেটাও কিন্তু খুব ইজি, সেটাও খুব ইজি। আমরা এগুলো করব, প্র্যাকটিক্যাল তো আছে তোমাদের মনে হয় এই কোর্সে, প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এগুলো ক্যালকুলেশন করব। আবার আরেকটা আসি, নিউটন র্যাপসন মেথডটা তোমার টেইলর সিরিজ কে তোমার হচ্ছে ফলো করে, মানে টেইলর সিরিজ কে অ্যাকর্ডিং টু টেইলর সিরিজ থেকে আমরা এটা ক্যালকুলেশন করব, এই অ্যালগরিদমটা ব্যবহার করব। বুঝতে গেছে? জি স্যার। টেইলর সিরিজ কি সবার মনে আছে? যদি না থাকে আমরা তো করবোই, কারণ এটা আমাদের হচ্ছে ছিল না, আমাদের হচ্ছে এই যে 2 সেমিস্টার হচ্ছে স্ট্যাটিস্টিক্যালে ছিল, কিন্তু স্যার এটা আর কি পড়াই নাই, স্কিপ করছিল। এর জন্য তো তোমাদের একটা কোর্সের সাথে আরেকটা কোর্সের রিলেশন আছে, তোমরা তো খালি বাদ দিতেই চাও বেশি করে, বাদ দেওয়া ঠিক না। এটা কি টেইলর সিরিজটা আমরা পরে দেখতেছি না এখনই দেখবো?
স্যার এখনই দেখলে মনে হবে, কারণ আমরা তো আচ্ছা, হচ্ছে আগে সবাই কি একমত তাই না? জি স্যার। ডিসকার্ড করে দিই। টেইলর সিরিজ না, টেইলর সিরিজ আমি নিজেই তো ভুলে গেছি ফর্মুলাটা, মানে এক্সাক্ট মনে নাই। তোমার এক্সপোনেনশিয়াল সিরিজটা মনে আছে? ওই রকমই, এই যে দেখো এক্সপোনেনশিয়াল সিরিজ মনে আছে না, ইএক্স। ও মানে স্যার এখানে আমরা যত ফ্যাক্টর নেব তত মনে হয় মানে পরে কমতে থাকবে, হ্যাঁ পরে হ্যাঁ, চেক এক্সপোনেনশিয়াল সিরিজ মনে আছে? জি এই যে স্যার। দেখো, মানে এন থেকে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত আমি যদি এন এর ভ্যালু জিরো বসাই দিই, এখানে 1 শুধুমাত্র পাচ্ছি এফ এ বা ইএক্স এর যে ইকুয়েশন, ইএক্স এর ইকুয়েশন বের করতে হবে। এক্সপোনেনশিয়াল সিরিজ এগুলো টেইলর সিরিজকে অবলম্বন করছে, ফলো করছে। এই যে এটা বুঝতে পারছো, এগুলো টেইলর সিরিজকে সবগুলোই ফলো করছে, বুঝা গেছে? জি স্যার। আর টেইলর সিরিজের তো আমরা ইয়াটা দেখলাম, পুরো জেনারেল ফর্মুলাটা টেইলর সিরিজ না, টেইলর সিরিজ জেনারেল ফর্মুলাটা হচ্ছে আমার এটা। এই যে জেনারেল ফর্মুলা টেইলর সিরিজ, আমি একটা ফাংশন নেব, সেই ফাংশনের হচ্ছে ডেরিভেটিভ হবে প্লাস তার হচ্ছে এটাকে ফ্যাক্টোরিয়াল, তাই না? ফ্যাক্টোরিয়াল হবে কততম সে ফাংশনটা আমার ডেরিভেটিভ, ডেরিভেটিভ যততম ডেরিভেটিভ তার ফ্যাক্টোরিয়াল ইনটু বা মাল্টিপল টাইম হচ্ছে এক্স মাইনাস এ। এক্স হচ্ছে তোমার এখানে কি ভেরিয়েবল। এক্স ভেরিয়েবল, এই হচ্ছে এখানে ফাংশনটা, জি স্যার। আর এন হচ্ছে ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখানে কততম পদ আমরা নির্ণয় করব ওইটা বোঝায়। হ্যাঁ, তো এগুলো আমরা দেখবো, আমাদের মেইনলি এটা আমাদের এখন টার্গেট না, আমাদের যেটা দেখবো সেটাতে যাই। আচ্ছা, তো নিউটন র্যাপসন মেথডের সাহায্যে আর কি কি করতে পারি এটা একটু দেখো ভালো করে, সবাই কি আছে? এই নাজনীন, তুমি যদি র্যান্ডমলি দুই একজনকে জিজ্ঞেস করবা, আমি বলতেছি একটু ইয়া দেখিয়ে তো, আমার স্ক্রিনে এখানে দেখা যাচ্ছে না তো। আছে রাকিব, রাকিব আছো? পোস্ট করে স্যার, দিই, আছে স্যার। পোস্ট করে দিই না? আছি স্যার, সবাই স্যার। রাকিব কোথায়? রাকিবকে খুঁজে পাচ্ছি না কেন? রাকিব রিনেম করছো? আইডি দিয়ে আছে স্যার। স্যার। শুধু আইডি তো আইডি কত রাকিবের? স্যার 108 স্যার। 1 স্যার আমার নেট চলে যাচ্ছে স্যার একটু পর পর স্যার, সেই জন্য স্যার চলে যাচ্ছে। 108 বুঝতে পারছি না। আচ্ছা, উপরের দিকে যাদেরকে পাইছি তাদেরকে দিচ্ছি, পাইছি রাকিবকে। রাকিব র্যান্ডমলি জিজ্ঞেস করবা সবাইকে। হ্যাঁ, আমি পোস্ট করে দিচ্ছি, দেখো জি স্যার। র্যান্ডমলি জিজ্ঞেস করবে, তো স্যার কি জিজ্ঞেস করলো বলো। তো দেখো নিউটন র্যাপসন মেথড তাহলে আমরা দেখলাম, এর আগে কি দেখলাম? সিম্পলিসিটি, এটা সিম্পল একটা মেথড, তাই না? এটা সিম্পল মেথড এবং এটা একটা স্পিডি মেথড, এটা দেখলাম, তাই না? এটার সাহায্যে আমরা কি করতে পারতেছি, কোন যে রুটের যে রেজাল্ট পাচ্ছি বা কোন একটা ডেরিভেটিভ বা কোন একটা ফাংশন ক্যালকুলেশন করার সময় আমরা তার ফাংশনটার যে রেজাল্টটা ওটাকে আমরা কি করতে পারি, ইমপ্রুভ করতে পারবো। আর কি করতে পারবো? ইমপ্রুভ করতে পারবো তার রেজাল্ট অথবা ভ্যালু, ঠিক আছে? তো নিউটন র্যাপসন মেথডের যে জেনারেল ফর্মুলা, সেই জেনারেল ফর্মুলাটা তোমার এখানে দেওয়া আছে। এখানে দেখো, এটা হচ্ছে আমার একটা ফাংশন, ফাংশন কোনটা? ফাংশন হচ্ছে এফ অফ এক্স এন, এটা একটা ফাংশন। এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, এই যে আমাদের একটা গেস করে নিছিলাম না, এই ভ্যালুটা শুধু দেওয়া থাকবে, এটা হচ্ছে প্রাথমিক ভ্যালু, ইনিশিয়াল স্টেটের ভ্যালু, এটা বুঝা গেছে? জি স্যার। এই ভ্যালুটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেটের ভ্যালু। আর হচ্ছে ইনিশিয়াল স্টেজের ভ্যালু, এটা হচ্ছে আমার ফাংশনটা। আর এটা কোন ফাংশন বলো তো? আমার যে এটা ফার্স্ট ডেরিভেটিভ স্যার। ফাংশনের যে আমার এটা ফার্স্ট ডেরিভেটিভ, দেখো এই পাওয়ার এখানে একটা এক দেওয়া আছে, এক মানে ওটা ফার্স্ট। এটার অর্থ হচ্ছে এরকম যে ফাংশন এফ অফ এক্স, কি লিখলাম,
ডিএক্স মানে এক্স এর রেসপেক্টে যে ফাংশনটা দেওয়া থাকবে তার ডেরিভেটিভ করতে হবে, মানে এরকম। হ্যাঁ, এক্স ধরে নাও, এটা এক্স। আর এটা হচ্ছে কি, এটা যদি আমার প্রথম পদ হয় তাহলে এটা আমার কোন পদ, যদি এন এর ভ্যালু 0 হয় পরের পদ স্যার, তাহলে দ্বিতীয় এটা পদ। হচ্ছে x0 প্রথম পদ, আর এটা তাহলে আমাদের দাঁড়াচ্ছে দ্বিতীয়। x1 তার দ্বিতীয় পদ, আর এখানে দাঁড়াচ্ছে আমার f of x0, যেহেতু 0 এর ভ্যালু আমার দেওয়া থাকবে কিনা। আর এটা জি হচ্ছে স্যার। ফার্স্ট ডেরিভেটিভ, এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ ওই ফাংশনটার x0 ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ। আমি কি সলভ করতে পারবো কিনা যদি আমার এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, ধরে নিলাম f of x equal to ইনশাআল্লাহ পারবো। দেওয়া আছে আমার, ধরে নিলাম যে হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স কিউবে ধরে নিলাম -2 মনে করে দেওয়া আছে। দেখো তো এই ইকুয়েশনটা থেকে সলভ করা যায় কিনা। জি আমি স্যার ধরে যাবে। নিলাম আমার ইনিশিয়াল স্টেজে আমার ভ্যালুটা দেওয়া আছে, বা গেস যে আমার গেজের ভ্যালু বা প্রথম পদটার ভ্যালু আমার দেওয়া আছে 1। যদি x অফ 0 আমার 1 দেওয়া থাকে, আমি n এর ভ্যালু ধরে নিলাম কত, 0। n এর ভ্যালু যদি আমার 0 হয় তাহলে এই পদটা আমার দেওয়া আছে কিনা, এই পদটা এটা জি স্যার। এটা দেওয়া আছে। এরপরে আমার f of x0, f of x0 কোনটা, যদি এখানে 0 ভ্যালুটা আমি কি বসে দেই, 1 এই দেওয়া আছে যে 1, তাহলে এখানে আমরা হচ্ছে 1 দিলাম, মানে এখানে তো 1 দেবো না, আমরা দেবো তখন এটাতে 1, এখানে 1 এর পর কিউব -2, সেক্ষেত্রে ক্যালকুলেশন হবে কিনা, একটা ভ্যালু আসবে কিনা, জি স্যার, এটা হবে -1, আর তাও মানে নিচেরটা যেটাই তো হোক প্রথমটা আসবে কিনা। যদি পদ তো আমার হচ্ছে মেইন টার্গেট হচ্ছে যে নিউটন যে র্যাপসন মেথডটা দেওয়া আছে তার যে জেনারেল ফর্মুলাটা হচ্ছে এটা আমার জানা দরকার, তাই না? এটা জানা দরকার কিনা, এটা মেইনলি আমাদের জানা জি দরকার। স্যার। শুনতে পাচ্ছ সবাই, মেইনলি আমার জানা দরকার এইটা, এই মেথডটা জানা কি দরকার কিনা, বা এই ইকুয়েশনটা জানা দরকার কিনা, মনে রাখা দরকার কিনা। জি জি স্যার। স্যার। এটা জানা থাকলে তাকে যে কোনো কোশ্চেন দেওয়া হোক সে সলভ করতে পারবে। তাহলে আমাদের একটা টার্গেট থাকলো যে পিকার্টে যেমন একটা মেইন একটা ইকুয়েশন ছিল, নিউটন র্যাপসন মেথডেও আমাদের সেম একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা এখানে কি, যে দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম পদ মাইনাস ফাংশন যেটা দেওয়া থাকবে সেই ফাংশন ডিভাইডেড বাই কি ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ। ঠিক আছে, ফাংশন দেওয়া থাকবে ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ। দেখো এখানে বলা হচ্ছে এক্সেনটা হচ্ছে কারেন্ট নোন ভ্যালু, মানে আমাদের যে ভ্যালুটা দেওয়া থাকতেছে কারেন্ট নোন ভ্যালু, এটা গেস করে নিচ্ছি আমি, যেটা দেওয়া থাকবে। এফ অফ এক্স টা কি, এখানে আমাদের এফ অফ এক্স টা হচ্ছে আমাদের যে এক্সেনে আমি যে ফাংশনটা পাচ্ছি সেই ফাংশনটা রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ দ্য ফাংশন। এক্সেন পজিশনে আমাদের এক্সেন পজিশনে এফ এক্স এর ফাংশনটা, আর এখানে যে ড্যাশটা দেওয়া আছে এটা হচ্ছে তার ফার্স্ট ডেরিভেটিভ। এখানে বলা হয়নি ফার্স্ট ডেরিভেটিভের স্লোপ, স্লোপ বা আমরা যেটা বুঝি, আমরা জেনারেল ভাবে যেটা বুঝি, আমাদের স্লোপ টুলোপ এটা না বলে আমরা সরাসরি বলে দেবো এটা ফার্স্ট ডেরিভেটিভ। আর স্লোপ কি, অনেকে আবার দেখে যে স্লোপও বোঝে না, স্লোপ বুঝো না, না এইটা যদি একটা ইকুয়েশন হয় এখানে এটা তার স্লোপ আর পড়ছিলাম সরলরেখার জি স্যার, সমীকরণে, y = mx + cm টা হচ্ছে এখানে মনে স্লোপ আছে ভাগ। এটা জি স্যার। স্লোপটা না, এটা স্লোপ, জি স্যার। স্লোপ। এই সরলরেখার স্লোপ এটা কিনা। জি স্যার। আচ্ছা, এবার আমরা আসি, এটাতে আরো কিছু টার্ম জানা দরকার, এগুলো অবশ্যই জানা দরকার, না হলে কারণ মেনলি হচ্ছে তোমার যদি ওয়ার্ড গুলো মনে থাকে, কারো যদি মনেও না থাকে ওয়ার্ড গুলো থেকে সে সেন্টেন্স লিখতে পারবে। তাহলে আমরা একটা ফার্স্ট জানলাম, এটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড, কি আমরা শুধু নিউটন মেথডও বলতে পারি, আবার এটা কি সিম্পল একটা মেথড, আবার এটা হচ্ছে কি স্পিডি একটা মেথড, এখানে হচ্ছে ওপেন ব্র্যাকেট মেথড, এগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা জানলাম কিনা জি স্যার। নাকি নাকি জি স্যার। এই র্যান্ডমলি একজনকে ধরো তো, শুনি নাই, একটু নাম বলো। শাওন বলু। শাওন, শাওন বলো কি কি জানলাম এতক্ষণ। আমরা এখান থেকে জানলাম স্যার এই মেথডটা মানে প্রথমে গেস করে নিতে হবে, একটা ভ্যালু গেস করে নিতে পারবো। ঠিক আছে স্যার, একটা বেশি নিতে পারবো না, স্যার তাই না? একটা থিওরি, একটা সূত্র দেখলাম স্যার। তারপর কি দেখলাম, স্যার
মানে এরপরে কি দেখলাম? স্যার একটা সূত্র দেখলাম ওই স্যার যে সূত্রটা কি থাকতেছে? +1 আমাদের কারেন্ট একটা লোকেশন আমি বের করব, দেওয়া থাকবে, সেই কারেন্ট লোকেশন থেকে তার পরের লোকেশনটা বের করব, এবং একটা ফাংশন দেওয়া থাকতেছে এবং ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া থাকতেছে, তাই না? আমাদের নোন ভ্যালু কয়টা থাকতেছে? নোন ভ্যালু একটা দেওয়া থাকবে। শুধুমাত্র একটাই দেওয়া থাকবে। আর এটা আমরা দেখলাম যে এটা হচ্ছে স্পিডি একটা প্রসেস এবং হচ্ছে তোমার প্রোগ্রামিং ইজি। একটা প্রসেস, এবং এর প্রোগ্রামিংটা হচ্ছে কি খুব ইজি, জি। তাই না? তাই তো দেখলাম প্রোগ্রামিংটা ইজি। আর এবং আরেকটা সবচেয়ে এখানে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, এবং এই অ্যাপ্রোচটা নিউটন অ্যাপশন মেথডটা অবশ্যই টেইলর সিরিজকে ফলো, ঠিক আছে? অ্যাকুরেসিটা কি? অ্যাকুরেসি গুড। আরেকটা জিনিস জানা দরকার, কোয়াড্রেটিক জিনিসটা কি? কোয়াড্রেটিক জিনিসটা হচ্ছে আমি যে ধরে নিলাম প্রথমে একটা ইরর পাইলাম, মনে করি এখানে একটা ইরর পাচ্ছি, ঠিক আছে? এটা ধরে নিলাম আমার ফার্স্ট ইরর, এটা ধরে নিলাম সেকেন্ড ইরর, ঠিক আছে? কোয়াড্রেটিকটা কি? এই কোয়াড্রেটিক কনভার্জেন্স অফ কোয়াড্রেটিক জিনিসটা কি এটা জানতে হবে। এই ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভের যে তোমার ফার্স্ট ডেরিভেটিভের যে এটা ফার্স্ট ডেরিভেটিভ বললাম না, বা ফার্স্ট ইকার্শন, ফার্স্ট ডেরিভেটিভ। হ্যাঁ ফার্স্ট ডেরিভেটিভ না, আমাদের যে প্রথম ইররটা পাচ্ছি, মনে করো ক্যালকুলেশন নিউটন অ্যাপশন মেথড ব্যবহার করে আমরা যে প্রথম ইররটা পেলাম, এটা প্রথম ইরর না? এটা প্রথম ইরর, এটা দ্বিতীয় ইরর, এটা প্রথম ইরর, এটা হচ্ছে দ্বিতীয় ইরর। এই প্রথম ইররের যে স্কয়ারটা, সেই স্কয়ারটা হবে তার দ্বিতীয় ইররের হচ্ছে প্রপোর্শনাল। বুঝা গেছে? প্রপোর্শনাল জিনিসটা কি আবার আমাদের মনে আছে? প্রপোর্শনাল জিনিসটা যদি এদিকে এ হয় আর এদিকে যদি বি হয়, এ প্রপোর্শনাল বি, প্রপোর্শনাল জিনিসটা কি? এ বাড়লে এও বাড়বে, এ কমলে এও কমলে, এরকম জিনিস কিনা প্রপোর্শনালটা? মনে আছে? বুঝো নাই? জি স্যার, স্যার বুঝিনি আর প্রপোর্শনাল টার্মটা কি এর সাথে সবাই পরিচিতি আছে কিনা? প্রপোর্শনাল, জি স্যার। হ্যাঁ প্রপোর্শনাল টার্মটার সাথে সবাই পরিচিত থাকলে কোয়াড্রেটিক আমরা নিউটন অ্যাপশন মেথডের সাহায্যে আমরা যে প্রথম ইররটা পাবো, সেই ইররটার স্কয়ার হবে তার দ্বিতীয় ইররটার স্কয়ারের প্রপোর্শনাল। মানে বাড়লে কমবে, বাড়লে বাড়বে, কমলে কমবে। প্রথমটা এটা আমরা এক্সাম্পলের সাহায্যে দেখবো সহজে। ধরে নিলাম এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তো এটা যদি 4 হয়, এটা ধরে নিলাম এটা যদি 4 হয়, তখন এটা এর রেসপেক্টে বাড়বে, ঠিক আছে? এটা ম্যাথ ছাড়া এটা সহজে বুঝতে পারবে না, বুঝে গেছে? এটা ম্যাথে নিয়ে যাবে। স্যার যখন ম্যাথ আসবে তখন আপনি এরকম ডিটেইলস এ বলিয়েন। প্লিজ আরেকবার রিকল করে নেবো। ওটা নিউটন অ্যাপশন মেথড হচ্ছে এটা হচ্ছে রিকার্সিভ মেথড, একটা রিকার্সিভ অ্যালগরিদম। টার্মটা রিকার্সিভ জিনিসটার সাথে সবাই পরিচিতি আছে কিনা আমাদের? স্যার সি প্রোগ্রামিং এ বুঝছিলাম স্যার। রিকার্সিভ প্রসেস মনে আছে? যে প্রসেসটা বারবার ঘটেছে। হ্যাঁ বারবার হবে। মনে করে এই প্রসেস, এটা একটা প্রসেস, এটা 2 নম্বর প্রসেস, এটা 3 নম্বর। তাহলে এই প্রসেস শেষ হওয়ার পর এই প্রসেসে আসবে, এখান থেকে কিছু রিকল করে নেবে, আবার এই প্রসেস থেকে এখানে আসবে, কিছু এখান থেকে রিকল করে নেবে, এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে? এজন্য এটাকে বলা হচ্ছে রিকার্সিভ অ্যালগরিদম। কেন? আমরা সিরিজটাতে দেওয়া আছে কি n এর ভ্যালু, এখানে n এর ভ্যালুটা হবে কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হলে অবশ্যই তো রিকার্সিভ হবে। কেন? তার আগেই আমরা বলে দিচ্ছি এটা টেইলর সিরিজকে ফলো করে। আবার টেইলর সিরিজে আমরা কি দেখছি? টেইলর সিরিজের রেঞ্জ কি 0 থেকে ইনফিনিটি না? ইনফিনিটি। জি স্যার, 0 আমার থেকে পড়ার দরকার নেই, ইনফিনিটি। আমার মুখস্থ করার দরকার নেই, আমার কথাগুলো শুনলে আমার মনে হয় তোমাদের আর পড়তেই হবে না এখান থেকে। লেকচারগুলো, আমার কথাগুলো শুনো, আমার মনে হয় এখান থেকে তোমরা এমনিতে পরীক্ষা লিখতে পারবে। আর তোমাদের আগের কোর্সের অবস্থা খুব খারাপ, অনেকেই খারাপ করছে। হুবহু সেং এর বইটা 9 নম্বর 10 8 নম্বর 9 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলা ম্যাথ গুলো তুলে দিছি, দেখেও যদি লিখতে, দেখে তো পরীক্ষায় দিতে সবাই, দেখে লিখলেও তো ফুল মার্ক পেতে। ঠিক আছে, আগের ওগুলোকে ভুলে যাই, আমাদের এখন ভালো করতে হবে। আগে কি করছি না করছি ওগুলা খেয়াল করে লাভ নাই, এখন আমাদের ভালো করতে হবে। তাহলে এই প্রসেসটাকে আমরা বলতেছি, এই মেথডটাকে আমি বলতেছি রিকার্সিভ মেথড, এবং এটাকে বলা হচ্ছে বারবার রিপিটেশন হচ্ছে, এই রিপিটেশনটাকে বলা হচ্ছে ইটারেশন, ঠিক আছে? এই জাস্ট এই ওয়ার্ড গুলো যদি কেউ মনে রাখো না,
সে এমনিতেই লিখতে পারবে। এবার আমরা আসি সরাসরি ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করব, শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হবে, সমস্যা নাই। তাহলে এটার সাহায্যে আমরা কি করতেছি, রুট ফাইন্ডিং করতেছি কিনা। জি স্যার। মেইনলি কমপ্লিকেটেড যে ফাংশন গুলো থাকে সেগুলো রুট ফাইন্ডিং করবো আমরা, যেগুলো আমরা খাতা কলমে করতে পারবো না সেগুলোর সহজেই রুট ফাইন্ডিং করবো কার মাধ্যমে, নিউটন র্যাপসন মেথডের মাধ্যমে। নিউটন র্যাপসন অ্যালগরিদমের সাহায্যে বা নিউটন র্যাপসন মেথডের সাহায্যে আমরা এটা সহজে ক্যালকুলেশন করব। তো এটার জন্য আমাদের রুট ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা ফাংশন রিকল করা দরকার, তার থাকবে একটা ডেরিভেটিভ, কারণ ইকুয়েশনে আমরা দেখছি ফাংশন থাকবে, এটা একটা ফাংশন, এটা একটা ডেরিভেটিভ আর একটা ইনিশিয়াল ভ্যালু, তাই না। দেখো ফাংশন থাকতেছে আমার একটা, এখানে একটা ডেরিভেটিভ, ওই ফাংশনের ডেরিভেটিভ এবং তার একটা ইনিশিয়াল ভ্যালু থাকতেছে। এই তিনটা টার্মের সাথে তো আমরা পরিচিতি আগেই হয়েছি, আরেকবার দেখলাম, আমরা সরাসরি ম্যাথমেটিক্সে যাই, সহজেই এটা করতে পারবো। তো এখন আমরা হচ্ছে রুট ক্যালকুলেশন করার জন্য আমরা যদি জেনারেল ফর্মুলায় জানি, আমরা জানি কোন একটা ফাংশনের রুট ক্যালকুলেশন করার জন্য কি করতে হয়, ফাংশনটাকে ফাংশন ইকুয়াল টু 0 লিখতে হয় কিনা, জি স্যার। এটা আমাদের জেনারেল ফর্মুলা কিনা। কোন একটা ফাংশনের রুট ক্যালকুলেশন করব, সেই ফাংশনটা রুট ক্যালকুলেশন করার জন্য আমরা ফাংশনটাকেই 0 লিখি, ফাংশন ইকুয়াল টু 0, এটা আমরা করে আসছি, সরলরেখায় করে আসছি, ম্যাথমেটিক্সে করে আসছি, তাই না। জি স্যার। এটা হচ্ছে রুট, আমরা একটা ফাংশন ফাংশন রিকল করলাম, সেই ফাংশনটা আমার কি fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4, এখানে চলক কত, আমার চলক হচ্ছে আমার x, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাই না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিনা, স্যার। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার এটা যদি আমরা সিম্পলি একটা রুট ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু আমরা জানি যে কোন একটা ফাংশনের রুট ক্যালকুলেশন করার জন্য ফাংশনটা ইকুয়াল টু 0 লিখতে হয়, তাহলে আমাদের এই টোটাল টার্মটা ইকুয়াল টু আমাদের 0 লিখতে হবে। এই পুরো টার্মটা ইকুয়াল টু আমরা 0 লিখলাম, আর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা জানি এখানে fx থাকে, fx নিয়ে তো আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, এটা ইকুয়াল টু এটা, এটাকে ভাঙলে s, দেখো তো এটা s মানে স্কয়ারের সূত্র পড়ে কিনা, এইভাবে যদি b ক্যালকুলেশন করি, আমি b ক্যালকুলেশন করলে আমি এইভাবে লিখতে পারি কিনা, জি স্যার। a মাইনাস b। এবার আমরা দেখি a প্লাস b, এই টার্মটা ইকুয়াল টু 0, এই টার্মটা ইকুয়াল টু 0, এই দুটো ইকুয়াল টু যদি আমরা 0 লিখি, তাহলে আমরা কি x এর ভ্যালু একটা পাচ্ছি, x এর রুট একটা পাচ্ছি আমরা 2, আর x এর রুট একটা পাচ্ছি আমরা -2। এটা বুঝুন অনেকে, দেখি সবাই বুঝছো, ভুলে গেছো নাকি আবার? জি স্যার। প্রশ্ন নেই না স্যার। নাকি, র্যান্ডমলি একজনকে ধরো নিচের দিকে, অর্ণব বলবে। অর্ণব বলো এখানে কিভাবে x - 2 আর x ইকুয়াল টু 2 আসলো। রাকিব ওকে অ্যাবসেন্ট দিয়ে দাও, কথা বলতেছ না কেন, আরেকবার জিজ্ঞেস করো, অর্ণব আছিস? আরেকজনকে জিজ্ঞেস করো, অন্য আরেকজনকে জিজ্ঞেস করো। মাহি হিরু আছে না, খেলা দেখতে গেছে, দেখো হিরুকে বলো, হিরু জি স্যার, আসি স্যার। বলো কিভাবে আসলো। ফাংশনটা স্যার x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0। আমার এই যে দুইটা রুট বের করলাম না, এই যে লাইনের পরে যে এখানে আসলো, এটা একটু বলো, অনেকে আবার এটাই বোঝে না। স্যার ওটা স্যার x প্লাস 2 ইকুয়াল 0 অথবা হ্যাঁ, তার মানে আমাকে এটাকে, আমি এটা এটা স্কিপ করে এক লাইনে লিখছি, এটাকে আমাদেরকে তখন এইভাবে লিখতে হবে x প্লাস 2 ইকুয়াল টু 0, অথবা, কারণ এখানে ইনটু থাকলে আমরা অথবা, এখানে অথবা দেব, অথবা অর চিহ্ন যেটাই বলি না কেন, অর x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা আমি ভ্যালু পাচ্ছি, এদিকে একটা ভ্যালু পাচ্ছি, এখান থেকে আমি সরাসরি এখানে লিখছি যে x প্লাস 2 আর একটা হচ্ছে x মাইনাস 2, দুইটা রুট পাইলাম। এখন এটা তো আমাদের জেনারেলি ক্যালকুলেশন করলাম কিনা, এটা একটা সিম্পল একটা ফাংশন, কিন্তু আমাদের বলেই দেওয়া হয়েছে যে নিউটন র্যাপসন মেথডটা জেনারেলি ব্যবহার করা হচ্ছে আমাদের কি কমপ্লিকেটেড যে ফাংশন গুলো, যেগুলো আমরা এত সহজে ক্যালকুলেশন করতে পারবো না, যার না হবে নির্ণায়ক, না যার উৎপাদক আমরা করতে পারবো না, তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, তখন আমরা নিউটন র্যাপসন মেথড ব্যবহার করব, তাই না। জি স্যার। আচ্ছা,
তো এই মেথড নিউটন র্যাপসন মেথডটা যদি আমরা এই ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করি তখন কিভাবে আমাদের রেজাল্ট আসবে ওইটা এখন আমরা দেখব। তো দেখো এখানে আমরা এখানে যদি রিকল করি, এটা নিউটন র্যাপসন মেথডের হচ্ছে জেনারেল ফর্মুলা, এগুলো আমরা কিছুক্ষণ আগে জানলাম, আমাদের এটা জানার দরকার নাই। আমরা সরাসরি এই ইকুয়েশনটাকে রিকল করে আমরা ক্যালকুলেশন করব কোনটা, ক্যালকুলেশন করব এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা এখন ক্যালকুলেশন করব। কারণ এই ফাংশনের ভ্যালু আমাদের দুইটা রুট আছে, একটা রুট এখানে x+2 আর একটা রুট হচ্ছে আমার x-2। এখন আমাদের নিউটন র্যাপসন মেথডের সাহায্যে এই রুট ফাংশনটা ক্যালকুলেশন করলে রুট কি আসে সেটা আমাদের দেখার বিষয়, তাই না? না রুট কি আলাদা আসবে? রুট আলাদা আসার কথা না, রুট এটাই আসবে বলো তো রাকিব, শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে আমাদের একবারে তোমার ইন্টিজার ভেরিয়েবল বের হয়েছে, কিন্তু নিউটন র্যাপসন মেথডের সাহায্যে কি এইভাবে ইন্টিজার ভেরিয়েবল আসবে, কিন্তু তার আগে তো কিছু ইরর আসবে। ইরর গুলা ক্যালকুলেশন কি এই সিম্পল মেথডের সাহায্যে কি আমরা ইরর পাইছি? কোনো ইরর পাইছি? না স্যার। কোনো ইরর পাইনি, কিন্তু যখন আমরা নিউটন র্যাপসন মেথড ব্যবহার করব অবশ্যই ইরর পাবো। সেই ইরর গুলোই আমাদের মেইন টার্গেট, কারণ এই ইররের সাহায্যে আমি গ্রাফ করতে পারবো। ইরর ছাড়া বা ইরর পয়েন্ট ছাড়া আমরা গ্রাফ করতে পারবো না। গ্রাফ করতে পারবো, আমাদের এফিসিয়েন্সি দেখাবো কিভাবে, একুরেসি দেখাবো কিভাবে। কিছুক্ষণ আগে আমরা নিউটন র্যাপসন মেথডের একুরেসি দেখলাম গুড, সেই একুরেসিটা তো অবশ্যই আমাদের জানা দরকার, বা কিভাবে আসতেছে মেথডটা জানা দরকার কিনা, ওটাই আমরা এখন দেখবো। এখন দেখো ফার্স্ট আমাদের এই ফাংশনটাকে রিকল করার জন্য আমাদের ধরে নেওয়া আছে যে এটা হচ্ছে ওপেন ব্র্যাকেট মেথড, এবং ওপেন ব্র্যাকেট মেথডে গেস নাম্বার হবে 1। এখানে ফাংশন দেওয়া আছে, এটা এই যে গেস করে নিছি x নট ইকুয়াল টু বা x প্রথম পদ বা x যে প্রথম লোকেশনটা সেই লোকেশনটা আমার হচ্ছে 6, এটা গেস করে নিছি। এটা কিন্তু গেস, জি স্যার। এটা গেস, ঠিক আছে? এটা কোথা থেকে আসছে এটা কোশ্চেন করার দরকার নাই, কারণ এখানে তুমি 1 নিতে পারো, 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, তুমি যেটাই নাও না কেন তোমার এই যে √2 আসছে 2a আসবে, বা অন্য কিছু আসতে পারে, -2 আসতে পারে, ঠিক আছে? এটা আমরা এখন দেখবো। তো এটা আমাদের সহজে ক্যালকুলেশন করার জন্য আমাদের টেবিল করলে মনে হয় ভালো হয়। টেবিলে আমরা যাই। এখন দেখো আমাদের তিনটা ইকুয়েশনের জন্য তিনটে ভ্যালু আমাদের দরকার। স্যার এখানে যে হচ্ছে x0 এটা আমাদের হচ্ছে, এটা আমাদের অ্যাজাম্পশন, এটা গেস নাম্বার, এটা তো দেওয়াই আছে 6, এই ফাংশনটা দেওয়া আছে। এখন আমাদের দরকার হচ্ছে এটা বের করা, তাই না? এই যে এটা। এখন রাকিব আরেকজনকে কোশ্চেন করো, আমি এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ করব, এই যে এটা আসলো কিভাবে? এটা রাকিব একজনকে কোশ্চেন করো তো। এশা বল। কে কাকে বলছো? এশা স্যার। আছে কি আছে? আছে তো মনে হয়। এই তুমি যাদেরকে রাকিব ধরতেছো আর বলতেছো না, তুমি হচ্ছে আইডিটা লিখে রাখো, ক্লাস শেষে আমাকে দিবা। কতদিন পর ক্লাসে আসছি আবার রেসপন্স করতেছে। আরেকজনকে ধরো, মেয়েদের ভিতরে একজনকে ধরো। রাজিন বলে স্যার। বলো আমাদের এটা কিভাবে আসলো? এই ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা 2x আসলো কিভাবে? স্যার x² কে ডেরিভেটিভ করলে তো 2x হয়, পাওয়ারটা সামনে আসে আর ভেরিয়েবল পরে এইভাবে আমাদের ফাংশনটাকে এইভাবে আমাদের ডেরিভেটিভ করলাম, তাই না? অনেকেই জানে না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এভাবে না? জি স্যার। এই ফাংশনটা সবার কি জানা আছে কিভাবে কাজ করে? ডেরিভেটিভের এই ডেরিভেটিভটা আমাদের এইভাবে কাজ করে। সূত্র আছে স্যার। সূত্রটা না, এখানে x দাও, x এর পাওয়ার n, x এর পাওয়ার n দিলে তোমাদের n-টা এর ডেরিভেটিভটা হবে, n-টা সামনে চলে আসবে আর x⁴n−1 n-1 হবে। এটা অনেকেই জানে না, তোমাদের ফ্রেন্ডদের ভিতরে মনে হয় অনেকে জানে না, এই জন্য কোশ্চেন করতেছে, অ্যানসার দিচ্ছে না। আচ্ছা, এই নিয়ম অনুসারে আমাদের এখান থেকে দেখো, যদি 2x হয়, 2টা সামনে আসলো, x এর পাওয়ার 1 না দিলেও হয়, দিলেও হয়। যদি কারো দেওয়ার মন চায় দিয়ে দিবা, না দিলে সমস্যা নাই,
ঠিক আছে। আর আমরা জানি কোনো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়, এই জন্য এই পরের অংশটুকু 0, এটা লিখলেও হবে না লিখলেও হবে। যদি লেখো তাহলে হচ্ছে দেখতে একটু খারাপ দেখাবে, আর না লিখলে সুন্দর দেখাবে। মানে যে যত বেশি মেকআপ করতে পারো আর কি, রিপ্রেজেন্টেশন যার যত বেশি ভালো হবে সে তত বেশি ইয়া করবে। এখন আমাদের ভ্যালু আছে কয়টা? 3টা ভ্যালুই আছে। 3টা ভ্যালু যদি থাকে তাহলে এই ভ্যালুটা বের করা আমাদের কাছে কোনো ব্যাপার? না স্যার। তো এটাই আমরা এখন বের করব। দেখো আমাদের ভ্যালু দেওয়া আছে কোনটা? ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া আছে, আর হচ্ছে এই যে এটা দেওয়া আছে। প্রথম ভ্যালু আমাদের এটা দেওয়া আছে, তাই না? x of 0 equal to জি কত? স্যার। 6। তাহলে 6 Six। যদি x এর ভ্যালু হয়, ইকুয়েশনটাতে বসা দাও তো। x হয় এর ছয় পাওয়ার 36 minus 4 32 এখানে 36 minus 36 4 আসতেছে মাইনাস 4 32। 32। দেখো তো এটা পরেরটা 6। দিতে 32 হচ্ছে কিনা? 32। জি স্যার 32 এটা আসছে। কোন পজিশনে? 0 পজিশনের জন্য। n এর ভ্যালু 0, যখন n এর ভ্যালু 0 এই পজিশনের জন্য আমরা পাচ্ছি, মানে এটা আমরা ফার্স্ট ক্যালকুলেশন করতেছি। তো 0 আর ফার্স্ট ডেরিভেটিভ যদি আমরা এর করি, ফার্স্ট ডেরিভেটিভ কত ছিল? টুয়াইস x, জি 2 স্যার। ইনটু x, x এর ভ্যালু কত? 6, তাহলে 12 হয়। 12। আর xn এর ভ্যালু কি ছিল? xn এর ভ্যালু ছিল যে তোমার এই ভ্যালুটাকে, এই যে এই ভ্যালুটাকে এই ভ্যালুটা দ্বারা মানে 32 কে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে তারপরে 6 4 থেকে হবে। বিয়োগ করতে হবে। 32 কে 12 দ্বারা ভাগ করলে কত আসে? 32 কে তো দশমিক আসে স্যার। এই দশমিক 4 আসবে, 30, হ্যাঁ তাহলে দশমিক আসে 3.33। 3.33, তাই না? হ্যাঁ, জি স্যার। 3.32 কে আমি ভাগ করলে আসে, 12 দ্বারা ভাগ করলে আসে, 32 কে 12 দ্বারা ভাগ করলে সামথিং এলো স্যার। 2.67 আসে। স্যার 2 পয়েন্ট সামথিং আসছে স্যার। হ্যাঁ 3 পয়েন্ট 2.67। আমি যদি 2 পয়েন্টের পরে ডেসিমেলের পরে 2 দুইটা ঘর কাউন্ট করি, দুইটা পয়েন্ট কাউন্ট করি, দুইটা নাম্বার, তাহলে আমাদের 2.67 আসে, মানে 2.666 এইভাবে আসছে। তাহলে কি করতে হবে? আবার পরের এই xn এর ভ্যালুটা, যে রেজাল্টটা আসলো আমার এই দুইটা থেকে, সেই দুইটা রেজাল্ট থেকে এইটা Nine। থেকে ওই দুইটা রেজাল্ট বিয়োগ, এখানকার রেজাল্টটা বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে 2.66 বিয়োগ করলে কি আসে দেখো? 6 থেকে আমি বিয়োগ করলে 3.33, এই দেখো 3.33 আসছে। স্যার। ঠিক আছে, তার আগে একটা সংখ্যা বলতে ছিলাম, ওটা কোথায় গেল? আচ্ছা ওটা লেখা আছে। এখানে আমাদের কোনো ডিএক্স পাচ্ছি, মানে ক্ষুদ্রতম কোনো পরিবর্তন আছে? কতটুকু তোমার এরর আসতেছে ওইটা এখানে পাওয়া যাচ্ছে? মানে এর উপরে এটাই তো আমার ইনিশিয়াল ভ্যালু। এবার আমরা কতটুকু পরিবর্তন, আমরা পরিবর্তন বের করবো এরপরেটা। এরপরে আমরা এক্স এর ভ্যালু আমরা 1 নিচ্ছি। হ্যাঁ স্যার এখানে x not equal 6 আর f of x not equal এইটা আমরা 32 ডিএক্স টা বের করব প্রথম পজিশন থেকে দ্বিতীয় পজিশনের বিয়োগ করে। এটা বিয়োগ করব মানে এখান থেকে এটা বিয়োগ করব, যে ভ্যালুটা পাবো সেখানে বসাবো, এখান থেকে এটা বিয়োগ করে এখানে বসাবো, এইভাবে। এটা আমি পরে বলতেছি, এই লাইনটা আমি পরে বোঝাচ্ছি। এবার আসো n এর ভ্যালু যদি আমি 1 বসাই দেই, সেক্ষেত্রে x এর ভ্যালু x1 এর ভ্যালু আমি অলরেডি পাইছি কিনা বলো তো? এই যে এখান থেকে, এই জন্য এটা রিকার্সিভ হয়ে গেছে, দেখো রিকল করে নিছি, বুঝা গেছে? আচ্ছা। এটা রিকার্সিভ হওয়ার কারণে হচ্ছে এখান থেকে রিকল করে নিচ্ছে। তো এই ভ্যালুটা আমার অলরেডি দেওয়া আছে, n এর ভ্যালু আমার হচ্ছে 1 এর জন্য আমি পাচ্ছি x1, তখন 3.33 পাচ্ছি x of n। তাহলে f of xn আমি কি পাবো? স্যার এই যে এখানে x এর ভ্যালু 3.33 এর উপর হোল স্কয়ার দাও, -4 করো, হ্যাঁ তাহলে 3.009 আসে, তাই না? দেখো তো 3.33 এর সঙ্গে আবার 2 গুণ ফার্স্ট ডেরিভেটিভ 6 minus 6 তাহলে এটা আসে না? স্যার ঠিক আছে 3.33 এর সাথে 2 গুণ করলে তো এটাই আসে। স্যার। এই ফাংশনটা ইকুয়াল টু তো আমার 2x, জি স্যার। আর এটা ইকুয়াল টু আমার হচ্ছে x² - 4। এটা তো হচ্ছে স্যার মানে পরের স্টেপটা। হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে এটা আমি বিয়োগ করলাম। 7.09 এখন এই যে ভাগ করে বিয়োগ করব। এটা করতে হবে, এইটা ভাগ এটা, এই সংখ্যাটা ভাগ হচ্ছে এই যে এই সংখ্যাটা ভাগ করতে হবে এইটা দ্বারা। ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আবার এইটা এখান থেকে বিয়োগ করতে হবে, এইটা থেকে
বিয়োগ করে যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে 2.27। বুঝে গেছে? জি এবার স্যার। আমরা আসি কতটুকু আমাদের পরিবর্তন হচ্ছে। ক্ষুদ্রতম পরিবর্তন আমরা সাধারণত জানি যে পরিবর্তন করতে হয় প্রথম বিট থেকে দ্বিতীয় বিট বা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়, এরকম না? আমরা যদি ওটা কোথায় ছিল, ওটা 9 নম্বর চ্যাপ্টারে মনে হয় তোমাদের ম্যাথমেটিক্স এর 9 নম্বর চ্যাপ্টারটা কি ছিল মনে আছে তোমাদের? স্যার 9 নাম্বার চ্যাপ্টার ছিল ডিফারেন্সিয়েশন, ইন্টারের কথা বলতেছেন? না না, এই যে প্রথম পদ দ্বিতীয় পদ এগুলো ছিল না, প্রথম পদ দ্বিতীয় পদ ধারা স্যার, ধারা। হ্যাঁ ধারা, ধারা, এই যে আমি ভুলে গেছি কি বললো এটা, ধারার অঙ্কগুলো মনে আছে সবার? ধারার অঙ্কগুলো আমরা বের করার সময় কি করতাম, যে ডিফারেন্স বের করতাম, একটা আমাদের ডিফারেন্স পদ। ওই যে সাধারণ অন্তর বের করতে হয়। হ্যাঁ, সাধারণ অন্তর স্যার, কতটুকু অন্তর, অন্তর এখানে আমরা বলবো না, আমরা এখানে বলবো কতটুকু ডিফারেন্স, কতটুকু পার্থক্য। ঠিক আছে? তো পার্থক্য করার জন্য আমাদের দ্বিতীয় পদ থেকে যে পদটা আমাদের বড় সেটা সামনে লিখবো। ঠিক আছে? যেহেতু আমরা বললাম যে একটার সাথে একটা প্রপোর্শনাল রিলেশন আছে, একটার সাথে একটা প্রপোর্শনাল রিলেশন আছে। এই যে আমাদের কতটুকু পরিবর্তন হচ্ছে দেখো তো, এখানে আমার এটা পাচ্ছি 3.33 আর এখানে বললাম 2.27, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমাদের ডিফারেন্স কতটুকু হচ্ছে 1.06 হচ্ছে কিনা, এই দুটো বিয়োগ করে জি স্যার। 1.06 হচ্ছে না বেশি হচ্ছে? স্যার 1.06 হচ্ছে। আচ্ছা 1.06। এবার দেখো যদি আমি আর এটা শেষ করি, পরেরটা তো সেম ভাবে এটা রিকল করছে কোথা থেকে, ওই যে x2 টা থেকে। এটা রিকল করছে যে এখান থেকে, ঠিক আছে? এগুলো কিন্তু হোয়াইট বোর্ডে বুঝাইলে কেউ বুঝতোই না, এই জন্য ভাবলাম যে এটা অনলাইনে নিয়ে নিই, নাহলে সমস্যা হবে, কত সময় লিখবো আর কত সময় বুঝাবো। স্যার x2 এর মানটা আরেকবার একটু বলে দেন তো। কোনটা? এই যে x2 এর মানটা স্যার, n এর মান 1 এর জন্য যে x2 এর হ্যাঁ, মানটা। n এর ভ্যালু যখন 0 বসাবো তখন আমি কি x0 পাচ্ছি কিনা, জি স্যার। আর x0 এর ভ্যালুটা আমার এটা তো গেস, কারণ এই ভ্যালুটা তো আমার দেওয়াই আছে ম্যাথমেটিক্সে, কারণ আমরা বলে দিছি নিউটন অ্যাপশন মেথড ক্যালকুলেশন করার সময়, মেথডের সাহায্যে কোনো ক্যালকুলেশন করার সময় নিউটন অ্যাপশন মেথডে একটা গেস নাম্বার দেওয়াই থাকবে, কারণ এটা ওপেন ব্র্যাকেট মেথড, এই জন্য তো আগেই আমরা তার যে ডিটেইলস এটা শিখে আসলাম, তাই না? তো এটা যদি দেওয়া থাকে তাহলে n এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন আমার কি আলটিমেটলি এই নাম্বারটা কি দাঁড়াচ্ছে, আমার এই নাম্বারটা x1 দাঁড়াচ্ছে। তো x1 এর ভ্যালু তো আমি অলরেডি এটার সাহায্যে ক্যালকুলেশন করে এখানে বের করেই নিছি। এটা আবার রিকল করে কোথায় যাচ্ছে, এটা রিকল করে যে পরের সংখ্যা চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, আবার এটা রিকল করে কোথায় চলে যাচ্ছে, এই তারপরেরটাতে যাচ্ছে, নেক্সট স্টেপে চলে যাচ্ছে। আপনি বললেন এই যে x এর মান 2.27 কিভাবে আসলো? হ্যাঁ হ্যাঁ, x এর x2, জি স্যার, এটা কিভাবে আসলো? জি স্যার, ভাগ করতে বললেন না, ভাগ করে তো আসতেছে না। ও তুমি তো বুঝে নি তাহলে, শুনো স্যার এটা একটু স্যার আরেকবার স্যার শুরু থেকে স্যার বলা যাবে কি স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না, জি স্যার, ভালো আছে। তাই তো বলতে যাচ্ছি। দেখো আমাদের x অফ n একটু ভালো করে মনোযোগ দাও, মেন এত সময় যা পড়াইলাম ওগুলো কোনো কাজে দিবে না, এখন হচ্ছে যেগুলো পড়াবো এটাই কাজে দিবে, কারণ তোমাকে ম্যাথমেটিক্স ফাইনালে আসবে কিন্তু এখান থেকেই, এর আগে যা শুনলাম সব ইন্ট্রোডাকশন। আমার নিউটন র্যাপসন মেথডে একটা গেস দেওয়াই থাকবে, যে ফাংশনটা দেওয়া থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে, একটা গেস দেওয়া থাকবে, এর সাহায্যে আমাকে পুরো ফাংশনটাই ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? বুঝা গেছে কিনা? জি স্যার। এখন যদি বোঝা যায়, এখন দেখো আমাদের গেস সংখ্যা এটা xn এর ভ্যালু একটা ম্যাথটাতে দেওয়া ছিল কত 6, এটা দেওয়া আছে কিনা, দেওয়া আছে কিনা? জি স্যার, জি স্যার। এই যে দেওয়া আছে দেখো, আবার f অফ x এটার ভ্যালু দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটাও আমার দেওয়া আছে কত, x হোল স্কয়ার মাইনাস 4, আর f ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ অফ xn এই ভ্যালুটা দেওয়া আছে আমার কত, স্যার 2x, 2x।
আর এই ভ্যালুটা ইকুয়াল টু আমরা লিখতে পারি x0 বা xn, যেটা মাইনাস ওই যে এক্স স্কয়ারের যে ভ্যালুটা, মানে এই যে এই ঘরটা x by x ভাগ dot হচ্ছে x এই যে, এটা যদি আমরা প্রথম কলাম কল্পনা করি, ফার্স্ট এটা যদি দ্বিতীয় কলাম কল্পনা করি, এটা যদি তৃতীয় কলাম কল্পনা করি, তাহলে হচ্ছে দ্বিতীয় ভাগ হচ্ছে তৃতীয়। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, আমি n এর ভ্যালু 0 বসাই দিলাম। এই নিচের এটা ধরে না এই অংশটুকু তোমাদের নাই, এটা অংশ নাই, এটা অংশ মনে করে এখন নাই। আমি এখন বসাবো n এর ভ্যালু 0। আমি যে মার্ক করে দিলাম এটা ধরে নাও নাই। n এর ভ্যালু যদি 0 বসাই দিই, তাহলে এখানে আমি কি লিখতে পারি এই লাইনে, এটা 6 এখন নাই, ধরে নাও 6 ও এখন নাই, তাহলে কি x অফ 0 হয় কিনা? জি স্যার। n এর ভ্যালু যদি 0 বসাই দিই x অফ 0 হয় কিনা? জি স্যার। x অফ 0 এর ভ্যালু আমার দেওয়া আছে কিনা? জি স্যার। 6 তো। জি এখন যেহেতু 6 পাইছি, এখানে আমার x অফ 0 এই ভ্যালুটা কি দেওয়া ছিল আমার? স্যার 6 স্কয়ার 36 x স্কয়ার মাইনাস, কারণ পরের ফাংশনটা হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 4 আছে 4। x স্কয়ার মাইনাস 4 হলে কত হচ্ছে? 36, 636 মাইনাস 4 ইকুয়াল টু 32। তাহলে 32 হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। জি স্যার। তারপরে ফাংশনটা কত দেওয়া ছিল আমার? টুয়াইস x। জি স্যার। x এর ভ্যালু এখানে আমি কত পাইছি? স্যার 6। 6 পাইছি কিনা? জি স্যার 6 দুগুণ 12। তাহলে 6 দুগুণে 12। 12। এরপর হচ্ছে এইটাতে আমি তো এখন এত তাড়াতাড়ি যাইতে পারবো না, কারণ এটাতে যাইতে গেলে আমাকে প্রথমে ভাগ করতে হবে এই সংখ্যাটাকে, এই যে 32 কে ভাগ করতে হবে এই সংখ্যাটা দ্বারা, 12 দ্বারা। স্যার তারপর কি স্যার সেকেন্ড রো কে স্যার থার্ড রো দ্বারা ভাগ করব স্যার? হ্যাঁ, সেকেন্ড রোটাকে আমার এখানে এইটাকে আমি রো ধরতেছি, কলাম ধরতেছি না। জি স্যার। সেকেন্ড এইটাকে আমি সেকেন্ড কলাম ধরতেছি, বা এর যদি কেউ মনে করে যে না এটাকে কলাম ধরবো, তাহলে হচ্ছে 1 2 3 4, 3 নম্বর কলামকে আমি 4 নম্বর কলাম দ্বারা ভাগ করে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা এই 2 নম্বর কলাম থেকে বিয়োগ করে যে ফলটা যে রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা হচ্ছে আমার এটা। ঠিক ও আছে স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। দেখো এখন 32 কে 12 দ্বারা ভাগ করে কত আসে? আপনার সন্ধির রুমটা ঘুরান দাসে স্যার 2 পয়েন্ট সামথিং। 2.6 সামথিং না, এটা কোনোটাই বাদ দেওয়া যাবে না, মিনিমাম দুইটা ডেসিমেলের পর দুইটা ইয়া নিতে হবে, মিনিমাম দুইটা নিবা, নাহলে ইরোরে ক্যালকুলেশন করতে পারবো না। জি স্যার 2.667 2.67। এখন 2.67 যদি আমি 6 থেকে বিয়োগ করি, তাহলে কি আসতেছে আমার? 3.33। জি স্যার। ঠিক আছে, এখন দেখো এটাই তো আমার প্রথম পদ না, এর উপরে আরো আছে মাইনাসের ভ্যালু আছে, কোনো মাইনাসের ভ্যালু যদি নাই, তাহলে আমার এখানে কোনো পার্থক্য নাই, এখানে ক্রস। এগুলো কিন্তু আমার ইরোর, এগুলো কিন্তু আমার ইরোর। স্যার ওই জায়গাটা স্যার ফাঁকা থাকলো কেন স্যার? মানে কোনো ভ্যালু কারণ নাই। আমি যে ইরোরটা বের করবো, সেই ইরোরটা আমরা জানি ইরোর বের করার জন্য মিনিমাম দুইটা ভেরিয়েবল দরকার, ইরোর যে বের করবা, মানে তুমি যে কারো রেফারেন্সে তোমার ভুলগুলো বের করবা, অ্যাটলিস্ট তো কাউকে লাগবে কিনা? জি স্যার। তা এই x1 এর বাইরে কি অন্য কেউ আছে? না স্যার, x1 এর বাইরে কেউ তো নাই। তাহলে ওটাকে আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখবো। এবার আমরা আসি 2 নম্বর ক্যালকুলেশনে। 2 নম্বর ক্যালকুলেশনে আমরা দেখছি n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমি পাচ্ছি এখান থেকে x1 এর ভ্যালু এবার আমি পাইছি কিনা, আগেই পাইছি কিনা? জি স্যার। তাহলে এখান থেকে রিকল করে আমি সরাসরি এখানে বসাই দিলাম। এজন্য তো এটা ইটারেটিভ প্রসেস। ইটারেটিভ প্রসেস এই জন্য তো বলা আছে, রিকার্সিভ প্রসেস তো এই জন্য বলা আছে যে তোমার রিকল করে নিবে, আগেরটাকে সে রিকল করে নিবে, প্রিভিয়াস যে ভ্যালুটা পাবে সেই প্রিভিয়াস ভ্যালুটাকে, যে প্রেজেন্ট ভ্যালু সেই প্রেজেন্ট ভ্যালুটাকে রিকল করবে। স্যার এই কারণে কি স্যার রিকার্সিভ সিস্টেম বলা হচ্ছিল? হ্যাঁ, এই জন্য রিকার্সিভ সিস্টেম বলা হচ্ছে। ঠিক আছে, এবার আসো সেম ভাবেই আমি যদি এখানে x এর ভ্যালুটা 3.33 এর উপর স্কয়ার দেই, যে ভ্যালু আসবে সেখান থেকে যদি মানে 12 বা 13 এরকম আসবে বা 11 আসবে, সেখান থেকে যদি আমি 4 বিয়োগ করি এটা আসে। ঠিক আছে, আবার 3.33 কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি 2 টাইম, তাহলে 6.66 আসে। এখন 7.09 যেটা থার্ড কলাম, সেই থার্ড কলামকে ফোর্থ কলাম দ্বারা যদি আমি ভাগ করি কত আসে দেখো তো?
থার্ড কলামের ভ্যালু হচ্ছে আমার 7.09 ডিভাইডেড বাই ফোর্থ কলামের ভ্যালু হচ্ছে 1 পয়েন্ট কত আসছে 1.03 1.03 দ্বারা সেকেন্ড কলামের যে ভ্যালুটা আছে ওটা বিয়োগ করে আসবে, দেখো এটাই আসবে 2.27 স্যার। হ্যাঁ 2.27 মিলছে। জি স্যার। এবার আমার ডিফারেন্স বের করার জন্য দুইটা ভ্যালু পাইছি কিনা, জি স্যার। এই যে ডিফারেন্স এখান থেকে বিয়োগ করে আমার আসছে 1.006। স্যার এই ডিফারেন্সটা স্যার বের করতে গিয়ে আমরা x1 থেকে স্যার x2 বিয়োগ করছি কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে যে ভ্যালুটা আমরা সাধারণত ডিফারেন্স আমরা নেগেটিভ বের করব না, ডিফারেন্সের সাধারণত অবশ্যই পজিটিভ ভ্যালুটাই বের করব, যেটা ভ্যালু বড় সেটা আগে নেব, মানে হয় অ্যাসেন্ডিং অর্ডারে নেব না ডিসেন্ডিং অর্ডার, বা এটার জন্য নিউটন র্যাপসন মেথডে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড মেথড আছে, ওগুলো তো আমরা পরে করব, এই জন্য তো এগুলো পড়াইতে যাচ্ছি পরে, আর আগে বেসিকটা জানি আমরা অল্প করে সাধারণত। বুঝতে তাহলে স্যার 3.3 আমরা সাধারণত যখন কোনো ক্যালকুলেশন করব বড় ভ্যালু যেটা সেই ভ্যালুটাকে আমরা প্রথমে রাখবো, এটাকে ফরওয়ার্ড মেথড হিসেবেই বলা যায়, ঠিক আছে? জি স্যার বুঝছি। ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড যেটাই যাও, যে ভ্যালুটা প্রথমে থাকবে ওইভাবে ক্যালকুলেশন করবা, বড় থাকবে যেটা। এবার আসো 3 নম্বরে আমরা আসতেছি x2, এই 2 নম্বরে যখন x এর ভ্যালু 2 হচ্ছে, এই ভ্যালুটা আবার ইকুয়াল করে নিচ্ছি তার আগেরটা থেকে, প্রিভিয়াস যে ক্যালকুলেশন হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে নিলাম, এই রিকল করে নিলাম, এখানে আসলো আগের মতো ক্যালকুলেশন করলাম, বিয়োগ করে এই দুটো বিয়োগ করে কি দাঁড়াচ্ছে, এই দুটো বিয়োগ করে আমার দাঁড়াচ্ছে 0.26, ঠিক আছে? এই দুটো বিয়োগ করে তো 0.26 হবে, 0.27 আর 0.01 বিয়োগ করলে তো 0.26 হবে না বেশি হবে? সেম ভাবে দেখো আমি কয়টা এখানে ইটারেশন কয়টা করছি, আমি ইটারেশন করলাম 1টা 2টা 3টা, এবার 4 নম্বর ইটারেশন। 4 নম্বর ইটারেশন কেন করলাম? আমার আরো বেশিও তো করতে পারতাম, এখানে 4 পর্যন্ত করে শেষ করে দিল কেন? শেষ করে দিল না, তোমার রুট কত বের হয়েছে এর আগে? রুট তোমার কত ছিল? হচ্ছে রুট 2 বের হয়েছিল। রুট 2, তোমার রুট যদি 2 বের হয় তুমি কি রুট আরো অন্য বের করতে পারবা এখান থেকে? স্যার তাহলে আমাদেরকে যে হচ্ছে কোশ্চেনটা দেওয়া থাকবে তোমার কোশ্চেনের কোশ্চেনটা হচ্ছে তোমার রুট বের করতে হবে প্লাস সাথে সাথে তার যে এররগুলো আছে এররগুলো বের করতে হবে, এবং আমি বলেই দেব কত ডেসিমেল পয়েন্ট পর্যন্ত তুমি রুট বের করবা। যদি আমি বলি যে 3 ডেসিমেল পয়েন্ট পর্যন্ত তুমি বের করো, তখন তোমার কিন্তু এরর বেশি আসবে, আরো তখন দেখবা যে ইটারেটিভ প্রসেসটা আরো বেড়ে গেছে। জি স্যার, বুঝতে পারছো? থাকতে পারে হ্যাঁ, পরীক্ষায় তো এমন অনেক কোশ্চেন থাকতে পারে যে স্যার হচ্ছে ওইটা রুট বের করা সম্ভব হচ্ছে না সাধারণভাবে, সেক্ষেত্রে আমি ওটাতে পরীক্ষায় ক্যালকুলেশন এমন করে অনেক দেব। কোশ্চেন থাকতে পারে যেটার হচ্ছে সাধারণভাবে রুট বের করা সম্ভব হচ্ছে না, আমাদেরকে এই মেথডের মাধ্যমে root বের করা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য তো যেগুলো কমপ্লিকেটেড, যেগুলো হচ্ছে কমপ্লেক্স বা তোমার ফাংশন, সেগুলো তো আমি নিউটন র্যাপসন মেথড ব্যবহার করব, এই জন্য তো নিউমেরিক্যাল মেথড পড়ানো হচ্ছে। বুঝা গেছে? রাকিব কি আসো না বাইরে গেছো? স্যার আসি স্যার। থাকো থাকো, তোমার খাতাগুলো তো দেখছি এবার তো মনে হয় সব কপি পেস্ট মারি দিছো। রাকিব, রাকিব শুনো, পড়াশোনা করো বুঝছো, আর সমস্যা নাই। স্যার খাতা কি দেখা শেষ স্যার আমাদের? খাতা দেখা শেষ, যে যেভাবে লেখছো মার্ক দিছি, কারো মার্ক কাটিনি, কারণ পরীক্ষা দিছো। পরীক্ষা স্যার নেট সমস্যা করতেছে স্যার একটু স্যার। কার নেট সমস্যা? আমার। এই শুনো, তোমরা যেভাবে পরীক্ষা দিছো মার্কিং মোটামুটি ভালো করছো, কিন্তু যারা হ্যাঁ রাকিব, নেটের সমস্যা স্যার। জি স্যার আছি স্যার। এখন বললাম যে পরীক্ষা যে যেভাবে দিছো ওইভাবে মার্কিং করছে, কারো মার্ক কম দেয়নি। স্যার আপনার নেট সমস্যা নাই, রাকিবের নেট সমস্যা, স্যার আপনি বলেন। আচ্ছা, এই পর্যন্ত তো বোঝা গেছে, টেবিলটা বোঝা গেছে, টেবিলটা বোঝা গেলেই হয়ে গেছে, আর মনে হয় নাই। আর একটা হচ্ছে কথা বলি, আমি কোশ্চেনে বলে দিতে পারি যে ডেসিমেলের পর 3 ডেসিমেল বা 4 ডেসিমেল এই পর্যন্ত বের করো, তখন দেখবে ইটারেটিভ প্রসেসটা বাড়তে গেছে, মানে ইটারেটিভ প্রসেসটা আরো বাড়াইতে হচ্ছে, হয়তো 4 5 6 এই পর্যন্ত যাইতে হবে, তাছাড়া রুট বের করতে পারবে না, ঠিক আছে? মানে আমাদের তো টার্গেট থাকতেছে ইরর এবং রুট বের করা, তাই না? আমাদের রুট এর আগে দেখলাম যেটা সিম্পলি ক্যালকুলেশন করে আমি রুট পাইছি 2,
এখন তোমরা যদি এখানে 3 দাও, দেখো তো 3 দিলে ভ্যালু কি আসে। ধরে নিলাম আমার গেজটা হচ্ছে 3, গেজের ভ্যালু কত? 3 দিলে গেজের ভ্যালু 3। মোবাইল ক্যালকুলেটর বের করো তো। 3 যদি হয় তাহলে আমাদের ইকুয়েশন এখানে কি ছিল, এক্স স্কয়ার মাইনাস, না বেশি করে নিতে হবে, এটা 7 দাও, নাহলে 4 নেগেটিভ ভ্যালু। 7 দাও, 7 নেগেটিভ ভ্যালু চলে আসবে নাহলে। তাহলে হচ্ছে 49 মাইনাস 4 কত হয়? 45। 45 এটাতে কত আসতেছে আমার? 45 যেমন 14 90 থেকে 14 14। 14 স্যার এটা হচ্ছে 45 কে 14 দ্বারা ভাগ করলে কত আসে? 2 পয়েন্ট সামথিং আসবে স্যার। 2 পয়েন্ট সামথিং আসবে 3 নয়, ওটা পয়েন্ট কত পারছে সামথিং। ওটা বলো। 3.21 এটা তো নাই স্যার। কত? 3.22 3 পয়েন্ট 3.21 জি স্যার 3.21 7 থেকে বিয়োগ করো, কত হয়? তাহলে মাইনাস আসে স্যার। আর মাইনাস না আসবে না, মাইনাস 7 থেকে 3.78 আসতেছে আচ্ছা 3.78। 7 এর পরের সংখ্যাটা যদি বেশি হয় ওটা একটু বলিও, কারণ এটা যদি 9 হয় তখন এটা 9 বানিয়ে দিতে হবে, ওটা একটু খেয়াল করিও। মানে 5 এর উপরে গেলে 1 যোগ করে দিও, নাহলে পরে রেজাল্টটা ভুল হয়ে যাবে। এবার হচ্ছে 3 পয়েন্ট আমার এখানে পাইলাম 3.78 পরেরটা। এখানে আবার কত পাচ্ছি? 3.78 এর তোমরা হচ্ছে x স্কয়ার করো মাইনাস 4 করো। 3.78 9.98 9.98 99 99 9.99। তাহলে এটা কত আসে আমার? 3.78 এর যদি স্কয়ার করি 2 এ আসবে, 2 এর বাইরে যাবে না, 2 অবশ্যই আসবে। এখন তোমার ইটারেটিভ প্রসেসটা বাড়বে, মানে দুই দ্বারা গুণ স্টেপটা বাড়বে। করব তো স্কয়ার না 7.56 6 পয়েন্ট 7.56 এইগুলো ভুল বলিও না, এগুলো ভুল বলে কিন্তু রেজাল্ট ইটারেটিভ প্রসেস বাড়তেই থাকবে। এটা আস্তে আস্তে কমে যাবে, যখনই কমবে তখনই কিন্তু রেজাল্টটা তাড়াতাড়ি চলে আসবে। এবার এটা দিয়ে এটা ভাগ করো, দেন এটা থেকে বিয়োগ করো, কত আসে? কি হলো? তো 2.46 2.42। স্যার এটা কত লিখবেন? 9 পয়েন্ট 2.46 9.99 একজন বললো না, 89 বললো যে 99 99। 2.42 না 46 46। আচ্ছা 2.46। তাহলে পরের স্টেপটা হবে আমার 2.46। এইভাবে আস্তে আস্তে কমতেই থাকবে, এটা কমতে থাকবে, এদিকে তোমার কমতে থাকবে। এভাবে এটাতে মানে 5টা স্টেপ আসবে, 4টা নয়, 5টা ইটারেটিভ প্রসেসের পর দেখবে ফাইনালি এটা 2 চলে আসছে। ঠিক আছে, আসবে। তার মানে কি আমাদের যত সময় 2 না আসবে তত সময় এটা করতে থাকবো? মানে যত সময় তোমার হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল আসে, ইন্টিজার ভেরিয়েবল ছাড়া তুমি রুট পাবা, এক্সাক্ট রুট পাবা? বুঝো নাই? তোমাকে তো রিয়েল রুট বের করতে হবে। জি স্যার বুঝছি। বুঝতে পারছো? রুট বের করে নিয়ে আসতে হবে। এবার আমরা দেখি ওই কথাগুলো এখানে বলা হয়েছে, এখানে আর কিছু বললাম না, এগুলো যে কথাগুলো বললাম ওইটাই। এবার আমরা দেখি এই যে ব্লু লাইনটা দেখতেছো, এই ব্লু লাইনটা হচ্ছে আমার এই ফাংশনটা fx। এগুলো আমি আগেই একটা পিডিএফ থেকে ইয়া করছি। ব্লু লাইনটা আমার কোনটা? ব্লু লাইনটা হচ্ছে আমার এটা। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে এই যে এক্স এক্সিস বরাবর এখানে ইন্টারসেক্ট করবে, একবারে এখানে যে ভ্যালুটা পাবো সেটা আমার এক্সাক্ট ভ্যালু। এটা তো জানি এটা কি, এটা যদি আমার একটা সরলরেখা হয়, মানে একটা যদি রেখা হয়, তাহলে এটা তো একটা ফাংশন, তাই না? এটা ফাংশন কিনা? এই ব্লু লাইনটা আমার একটা ফাংশন না, এক্স এর একটা ফাংশন কিনা? ব্লু লাইন এখন রেড লাইন হয়ে গেছে। এর স্লোপ কোনটা? এটা। জি স্যার স্লোপের ইনিশিয়াল ভ্যালু এই যে এখানে মার্ক করে দিচ্ছি 6। ইনিশিয়াল ভ্যালু কত? 6 দিচ্ছি। যখন 7 দেব তখন কি হবে? 7 দিলে সর্বোচ্চ কোথায় গেল? 7 দিলে সর্বোচ্চ এখানে যাবে, কিন্তু স্লোপ তো স্লোপই থাকবে। 5 দিলে এখানে আসবে, 6 দিলে এখানে আসবে, মানে এটার রেসপেক্টে আমি ভ্যালুগুলো এখানে নেব। স্লোপ তো স্লোপ, এই স্লোপেরও যে ভ্যালু আসবে এই স্লোপের সেম ভ্যালু আসবে কিনা? স্লোপের
তুমি যেখানে স্লোপ নাও, একটা রেখার যেখানে একটা এইভাবে সরলরেখার যেখানে স্লোপ নাও না কেন, স্লোপের ভ্যালু সেম আসবে কিনা? সেম আসবে স্যার। শুধুমাত্র ইয়া হবে, স্কেলিং হবে। মানে স্কেলিং তো বুঝে যায়, স্কেলিং তো বুঝো। মনে করো একটা জুম করা আর হচ্ছে জুম ইন করা জুম আউট করা, এটা তো বুঝি, কিন্তু ছবিটা তো ছবি থাকে নাকি? বুঝো নাই? বুঝতে পারছি। স্যার বুঝছে স্যার। মানে তুমি একটা কোনো একটা ছবিকে যদি জুম ইন আর জুম আউট করো, তাহলে কি ছবিটার কোনো স্যার পরিবর্তন হবে? ছবি তখন ছবি ছবিটা ছবি না থাকে। স্যার, কাছে ঠিক। আসে আর হ্যাঁ, নাম তো স্যার সেমই থাকবে স্যার, নাম নাম সেম না, তোমার হচ্ছে নামগুলো যতক্ষণ স্যার। যতক্ষণ পর্যন্ত তুমি পরিবর্তন করবা, আর যখন পরিবর্তন করতে যাবে তখন তার রেজুলেশনও চেঞ্জ হবে। যখন সেভ অ্যাজ করবা তখন কিন্তু তার রেজুলেশন আর আগেরটার মতো থাকবে না, সেভ অ্যাজে যখন যাবা। কিন্তু যদি সেভ করে, শুধু সেভ করলে তো পরিবর্তন হবে না। কিন্তু তোমার এখানে ওইটাতে যাচ্ছি না, ওইটার সাথে যদি নাও ম্যাচ করে, কিন্তু আমাদের তো আমরা জানি যে একটা সরলরেখার স্লোপ আমি এখানে যা নেব এই পজিশনে সেম হবে। এটা তো একটা সরলরেখা, রেড লাইনটা তো একটা সরলরেখা, দেখো তো এই লাইনটা একটা সরলরেখা না? সরলরেখা কিনা এটা? জি স্যার। এই লাইনটা আমরা জানি একটা সরলরেখার স্লোপ যে পজিশনে নেই, পজিশনে কি স্লোপ চেঞ্জ হয়ে যায়? না স্যার, স্লোপ তো চেঞ্জ হবে না, সে dy dx ই থাকবে। সরলরেখার যে কোনো বিন্দুতে স্লোপ সেম স্যার। এটা স্যার সমান। এইটা তো আমার সমান, এটা তো আমার সমান হবে। এখন এটা যদি না বুঝো তাহলে আরেকটা एग्जांपल দেই। এই যে এটা একটা ত্রিভুজ কিনা? এটা একটা ত্রিভুজ কিনা? হ্যাঁ, লম্ব বাই ভূমির রেশিও স্যার সমান স্যার, স্লোপ। আচ্ছা ধরে নিলাম এটা একটা ত্রিভুজ কিনা। এটা একটা ত্রিভুজ, এর ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি, আর এ কিন্তু একটা অনেক বড় একটা ত্রিভুজ। এই ডিগ্রি কি 300 বা 500 ডিগ্রি হবে নাকি? না 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে কিনা? 180 হবে। জি স্যার। 180 জি হবে, স্যার। এটা বোঝা যাচ্ছে। ঠিক সেম সেম কন্ডিশন, কারণ তুমি ক্ষুদ্রতম পরিবর্তন নিচ্ছ এখানে, ক্ষুদ্র পরিবর্তন নিচ্ছ, ক্ষুদ্র পরিবর্তন তুমি নিচ্ছ, তার স্লোপ তোমার এটাকে যদি একটা সরলরেখা এখানে যাই হোক না কেন এখানে সেম হবে। আমাদের যদি এটাতে যাও দেখবা আর যদি একটাতে পার্থক্য 4 থেকে 2 হয়, সে পার্থক্য 2 হবে, আর একটা যদি 12 থেকে 10 হয় আরেকটা বিষয় তাহলে তোমাদের সেই এখানে 2 বলা হলো না, আরেকটা বিষয় এখানে তোমাদের বলা হলো না, সেটা একটু এখন বলি। কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যে ডিএক্স এর যে ভ্যালুটা, এটাও কিন্তু একটা টার্গেট। এই ডিএক্স এর ভ্যালুটা যতটুকু পরিবর্তন হবে এটা একবারে নিয়ার টু জিরোর কাছে যাবে, যখন তখন আমাদের ইটারেশনটা বন্ধ করে দেবো। ঠিক আছে, নিয়ার টু জিরো মানে একবারে জিরোর কাছাকাছি চলে যাবে, মানে ধরে নাও এটা জিরোই হবে। স্যার এই ক্ষেত্রে কি স্যার মান কি স্যার মানে এখন যে আমরা স্যার 3 পাইলাম স্যার নিয়ার টু স্যার 0, স্যার এটা কি স্যার আরো এক্সটেন্ড হতে পারে কি স্যার 4 5 হ্যাঁ 6? হ্যাঁ হ্যাঁ, তুমি যখন এখানে 7 দিবে তখন দেখবে বাড়বে। যখন দেখবে মনে করো এখানে হচ্ছে 9 10 11 যত এর বাড়া দিবে তখন এটা বাড়বে না, স্টেপ গুলো বাড়তেই থাকবে, তাছাড়া তুমি 2 পাবে না। দেখো এখানে ছিল 2.27, পরটাতে হয়ে গেছে 2.46, তার মানে কি তোমাকে ধরে নাও যে একটা স্টেপ বাড়াইতেই হচ্ছে, মিনিমাম একটা স্টেপ। বুঝে গেছে? আমার কথা হচ্ছে যখন আমি 0.0 হ্যাঁ, তখন একটা স্টপ হচ্ছে আমার করবে। যত সময় আমি রুট পাচ্ছি না আমি ক্যালকুলেশন করেই যাব, আর আরেকদিকে খেয়াল রাখবো আমার ইরোডটা অবশ্যই জন্য জিরোর কাছাকাছি যায়। ঠিক আছে, এই দুইটা জিনিসকে আমি টার্গেট করব। একটা টার্গেট থাকবে এটা আমার ইন্টিজার ভেরিয়েবলে চলে আসবে, আর এটা ইন্টিজার ভেরিয়েবলে চলে আসে মানে এই অটোমেটিক্যালি জিরোর কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, বুঝো নাই? রুট অলওয়েজ ইন্টিজার ভেরিয়েবলে চলে যাবে, আর ইন্টিজার ভেরিয়েবলে যখনই চলে যাবে তখন দেখবে জিরোর কাছাকাছি চলে গেছে। ও আচ্ছা, তার মানে শেষ পর্যন্ত আমাদের এই উত্তর থাকতেছে না নাকি স্যার? হ্যাঁ, রুট অবশ্যই নির্ণয় করতে হবে, রুট নির্ণয় করলে তোমার বাকিগুলো এমনিতেই চলে আসবে। এই মানুষ বলে না যে কান টানলে মাথা আসে, সেই অবস্থা। ঠিক আছে, যখন এটা ইন্টিজার হবে তখন ওখানে ধরে নাও জিরোর কাছাকাছি চলে আসবে, পরেরটা তো আর বিয়োগ করলেও আর আসবে না। হ্যাঁ তখন কিন্তু শূন্য আসবে। হ্যাঁ, দেখো আমরা ফার্স্ট যে ইটারেশনটা নিয়েছি সেখানে এক্স এর ভ্যালু কত ছিল? 6, আর এক্স এর নতুন ভ্যালু কত ছিল? x1 এর ভ্যালু 3.33 ছিল কিনা? হ্যাঁ, জি স্যার। তো এই 3.33 হচ্ছে আমার এইখানে, আর 6টা হচ্ছে আমার এখানে। দেখো কত বড় একটা গ্যাপ এখানে,
এই রুটটার মধ্যে। ওখান এজন্য থেকে আমরা- ওইটা যোগ করে দিয়ে ঢালটা যোগ মানে এটা তো হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি গ্রাফের মাধ্যমে, কিন্তু এটা যখন গ্রাফ করবো না তখন এটা হয়তো মনে হবে যে এটা খুবই কাছাকাছি। এজন্য আমরা সেকেন্ড ইটারেটিভে আসলাম। সেকেন্ড ইটারেটিভে এসে দেখো ওখান থেকে একবারে নেমে কত কাছাকাছি চলে আসছে এই ডিসটেন্সটা। এটাই তো ইরোড তো এটা। পরের স্টেপটাতে এটা আমি গ্রাফ দিয়ে দেখা দিচ্ছি। পরের স্টেপটাতে আমার নিউ ভ্যালু আর এটা হচ্ছে আমার আগের ভ্যালুটা। দেখো এই স্টেপের ডিসটেন্সটা দেখো তো আরো কাছাকাছি চলে আসছে কিনা। জি হ্যাঁ? স্যার। পরের 3 নম্বর ইটারেটিভ প্রসেসে আমি দেখলাম ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার এটা, আর এটা হচ্ছে নিউ ভ্যালু। একবারে একটু কাছাকাছি আসছে কিন্তু একবারে এক্সাক্ট পয়েন্টে যায় নাই। এজন্য আমি কি করছি আর একটা ইটারেটিভ প্রসেস, যে ইটারেটিভ প্রসেসে আমার ভ্যালু ক্যালকুলেশন করে ডিএক্স এর ভ্যালুটা আসছে 0.01, তারপরে আমার এক্সাক্ট একটা ভ্যালু 2 আসছে, তখন আমার এখানে ইন্টারসেক্ট করছে। দেখো এই জায়গাটাতে এক্সাক্ট ভ্যালু পাইছি কিনা রুট পাইছি। রুট আমার পাবো এই লাইনে এক্স এক্সিসে আমি পাবো রুট, এটাতে রুট পাবো। ঠিক আছে, তার মানে আমার যতগুলো ইরোর আছে এটা যদিও গ্রাফিক্যালি মনে হচ্ছে গ্রাফিক্যালি অনেক দূরে, কিন্তু আসলে এটা অনেক দূরে না। যেহেতু আমাদের নিউমেরিক্যাল মেথড পড়তেছি এই জন্যই আমাদের একবারে ক্ষুদ্রতম পরিবর্তনকেও এখানে ইয়া করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কারণ আমাদের কাজই হচ্ছে ইরোর বের করা। ঠিক আছে, তো এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে 2-3টা, এইভাবে আরো বানায় বানায় নিজেরাই করবা। দেখো sin x এর ভ্যালু দেওয়া আছে, এটা তাহলে আমাদের ফাংশনটা, তাই না? 1 নম্বরটা যদি আমি ধরি, এটা হচ্ছে আমার ফাংশন। কোন মেথডের সাহায্যে করতে বলা হয়েছে? এখানে নিউটন র্যাপসন মেথডের সাহায্যে করতে বলা হয়েছে। x1 এর ভ্যালু দেওয়া আছে, এটা 1 গেস, মানে এটা গেস, ইনিশিয়াল গেসটা দেওয়া আছে কত আমার 1 দেওয়া আছে, এবং ভ্যালু x আফটার 2 ইটারেটিভ প্রসেস, এবং বলা হয়েছে যে 2টা ইটারেটিভ প্রসেসের পর কি হবে সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে বলো তো আমাদের? এই পর্যন্ত বের করতে বলা হয়েছে। এই পর্যন্ত বের করার পর বলছি এই ভ্যালুটা কত হবে। বুঝে গেছে? হ্যাঁ জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, পরের কোশ্চেনটা থেকে পারা যাবে তো? না পারা যাবে না এটা? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে যেখানে 2 sin x এটা দেওয়া আছে, এর ইনিশিয়াল গেস। এই যে তোমাদের টার্গেট হবে এগুলোকে ইয়া করা, মার্ক করা। ইনিশিয়াল গেজের ভ্যালু দেওয়া আছে 2, কনসিডার দ্য রেডিয়ান অনলি। আচ্ছা, দ্য ভ্যালু অফ x রেডিয়ানে ক্যালকুলেশন করছে, ওটা ফ্যাক্টর না। আপনার ইটারেশন উইথ ক্লোজার নট 1, এখানে একটা ইটারেশনের বলা হয়েছে। এই দেখো কোশ্চেন কিন্তু এইটা, যে আফটার 1 ইটারেশন উইল বি দ্য ক্লোজার টু, কতটুকু হবে একটা ইটারেশন করার পর কতটুকু হবে। তার মানে তোমাকে এই ইটারেশন প্রসেস কাজ করার পর এই পর্যন্ত আসে ভ্যালুটা দেখাইতে হবে যে হ্যাঁ আমার এতটুকু ক্যালকুলেশন করা হয়েছে। আর একটা বিষয় বলে রাখি, কেউ ক্যালকুলেশন না করে ভ্যালুগুলো বসাবে না, সেক্ষেত্রে মার্ক দিতেও যদি কারেক্ট হয় সেক্ষেত্রে মনে হয় যে অনেক সময় মনে করো তুমি A+ পাচ্ছ, তখন মার্কিং এর মার্ক কাটার একটা অপশন থাকে। ঠিক আছে, ফেল যারা মনে করো যে পাস নিয়ে টানে তাদেরকে আমি হয়তো মার্কিং করি। তো ভালো রেজাল্টের জন্য অ্যাটলিস্ট স্টেপ বাই স্টেপ স্কিপ করো, সবগুলো স্টেপ যে স্কিপ করবে এরকম কিছু করো না। আমাকে 10টা স্টেপ আছে, 10টা স্টেপের মধ্যে অ্যাটলিস্ট হলো 6টা বা 7টা লেখো। কিন্তু অনেক স্টুডেন্ট আছে 10টা স্টেপে এর মধ্যে একটা 1 নম্বরটা লিখছে, মাঝে মনে একটা লিখছে, সরাসরি অ্যান্সার লিখে ফেলছে, তাকে কিরকম মার্কিং করবো? ঠিক আছে, মার্কিং এর যেহেতু একটা বিষয় আছে, কোশ্চেন দেখে স্কিপ করবা। যদি কোশ্চেনের মার্ক 5-6 দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 1 পাতার মতো লেখার চেষ্টা করবা, আর 1-2 মার্ক থাকলে সেক্ষেত্রে স্কিপ করিও। ঠিক আছে, বুঝে গেছে? সবাই বুঝতে পারছো?